ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বড় কিছু অবশ্যই হয়েছে। কি হয়েছে? এটাই সমস্যা, সব সময় এত দূরত্ব ভালো লাগে না সাদি। সারাদিন ঘরে একা পড়ে থাকি, ও সকালে যায়, রাতে আসে, নিজে সারাদিন একটা ফোনও করে না। আমি ফোন করলেও ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোনটা রিসিভ করে না। এভাবে আর কতদিন তুই বল? রাগ তো আমি একদিনে হইনি, পুরো 1.5 বছর ওর এইসব তামাশা সহ্য করেছি আমি। আর ভালো লাগছে না সেসব। ঠিক আছে, বুঝতে পেরেছি তোর কথা, কিন্তু উনি তো আর এমনি এমনি দূরে থাকে না। বেচারা কাজের প্রেসারে থাকে। তো এখন কি করবে বল? এভাবে আর রাগ করে থাকিস না। বেচারা কষ্ট পাচ্ছে, নিতে এসেছে। বাড়ি ফিরে যা, সপ্তাহখানেক থেকে আবার চলে আসিস। একেবারে বিয়ে খেয়ে এরপর যাস। বলেছিলাম এখন যাব, 1 সপ্তাহ পর আবার আসবো। সে মানবে না, বলছে বিয়ের 1 সপ্তাহ আগে আসতে। বুঝিয়ে বল যে বিয়ের শপিং করতে হবে, তোকে এখানে প্রয়োজন। বলেছি, তবুও মানে না, বলে যে ওর বাসা থেকে শপিং এ যেতে, আবার শপিং শেষে সন্ধ্যার আগে বাসায় ফিরতে। শোন, মূল কথা হচ্ছে তোকে ছাড়া থাকতে ওনার কষ্ট হয়, এজন্য তোকে আসতে দিতে চায় না। উনি সত্যি তোকে ভালোবাসে সুহা, তুই অহেতুক ওনার সাথে ঝগড়া করছিস। হ্যাঁ যা, আমি হয়তো কি ঝগড়া করি? উনি যেভাবে বলে সেভাবে কর। বিয়ের 1 সপ্তাহ আগে যা আয়। আর প্লিজ, সামনে আমার বিয়ে, ওনার সাথে ঝগড়া করিস না। আমি চাই না আমার বিয়ের সময় তোদের কারোর মুখ গোমরা থাকুক। আমিও সাদির সাথে একমত। এই খুশির সময় ঝগড়াঝাটি করিস না। ওকে তুই মাফ করে দে, রাগ ক্ষোভ মন থেকে ঝেড়ে ফেল। ঝগড়া করবো না, হয়েছে? খুশি? তোরা 2 বোন সুখে থাকলেই আমি খুশি। আম্মা, আমি অফিসে গেলাম, তুমি তানভীর ভাইয়াকে নাস্তা দাও। 9:30টার দিকে নাস্তা ছেড়ে তানভীর সোহেলা বনশ্রীর বাসায় এসেছে। দরজা খুলেই নয়ন সোহেলাকে দেখে সে কি খুশি। মনে হচ্ছিল ওর আত্মায় পানি ফিরে এসেছে। বাকি 2 কাজের মেয়েকে নিয়ে এক এক করে 3টা লাগেজ সোহেলা রুমে রেখে এসেছে। গোসল ছেড়ে রেডি হয়ে তানভীর অফিসে চলে গেছে। যাওয়ার আগে বলে গেছে দুপুরে তার জন্যই পুঁইশাক ভাজি, চিংড়ি ভুনা আর ছোট মাছের চচ্চড়ি রেঁধে অফিসে নিয়ে যেতে। দুজনে একসাথে বসে অফিসে লাঞ্চ করবে। তানভীরের ফরমাইশ অনুযায়ী রান্না করে 1:15টার দিকে ড্রাইভারকে দিয়ে অফিসে খাবার পাঠিয়ে দিল সোহেলা। তানভীর বলে গিয়েছিল সোহেলাকে খাবার নিয়ে যেতে অফিসে, দুজনে একসাথে খাবে। এর মাঝে 2বার ফোন করে কথাটা বলেছে তানভীর, কিন্তু সোহেলা যায়নি। যাওয়ার বিন্দু মাত্র শখ নেই তার। খাবার পাঠিয়ে গোসল করতে গেছে সোহেলা। কলেজ থেকে কিছুক্ষণ আগেই ফিরেছে সাবা। মায়ের রুমে আসলো সে। উনি নামাজ পড়ছিলেন, মাত্রই সালাম ফিরিয়েছেন। মেয়েকে দেখে জিজ্ঞেস করলেন, কিরে, কিছু বলবি? সুহা এত সহজে চলে গেল যে? তানভীর জোর করে ধরে নিয়ে গেছে। জোর করলেই ও যাবে কেন? ওনাকে জন্মের শিক্ষা দেওয়া উচিত ছিল। তানভীর পুরোপুরি বদলে গেছে, ও আর আগের মতো নেই। তুই দেখিস না ওর মাঝে কত পরিবর্তন এসেছে। হ্যাঁ, সেটা দেখছি, কিন্তু সুহাকে অহেতুক যে শাস্তি দুলাভাই দিয়েছে, সেটার জন্য ওনাকে কিছুদিন নাকে দড়ি দিয়ে ঘোরানো দরকার। উনিও বুঝুক আমার বোনটা কত কষ্ট পাচ্ছে। ও মনে মনে ঠিক উপলব্ধি করতে পারছে ও অন্যায় করেছিল। হ্যাঁ, করতে পারছে, সময় হারিয়ে। সুহার মাথা বিগড়ে দিয়ে এতদিনে বুঝেছে। ওনার কি ধারণা জোর করলে সুহার মনে ঢুকতে পারবে? কখনোই না। উনি যা করেছে এই জীবনে সুহা ওনাকে মাফ করবে কিনা সন্দেহ আছে। এই যে ওনার এই পরিবর্তন, এসবের কিছুই সুহার নজরে পড়েনি, পড়বেও না, কারণ সুহার নজরে ঘৃণার পর্দা পড়েছে। ছেলেটাকে একটা সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ উচিত, কিন্তু ওনাকে আগে টের পাওয়াতে হবে সুহা কতটুকু কষ্ট করেছে। তাহলে আমার বোনের মর্ম উনি বুঝবে। হয়েছে, আগুনে আর ঘি ঢালিস না, যা গিয়ে গোসল কর। মায়ের কাছে খুব বেশি পাত্তা পেল না সাবা। মায়ের মনটা খুব নরম। তানভীরের অতীত নিয়ে মা একটু বেশি সিরিয়াস। সেসব ঘটনা জানার পর থেকে তার মনে ব্যাপক সিম্প্যাথি জন্মেছে তানভীরের জন্য। মেয়ের বাপের বাড়ি ফেরত আসাটাকে সমর্থন করেছেন শুধুমাত্র মেয়েটাকে ঘরে আনার জন্য। আর নয়তো এই মেয়ের যা রাগ, যদি তখন উনি নিষেধ করতেন তুই এই বাড়িতে আসবি না, শ্বশুর বাড়িতেই পড়ে থাকবি, তাহলে ও অন্য কোথাও চলে যেত।
তাছাড়া তানভীর তার মেয়ের সাথে যা করেছে সেগুলো নিয়েও তিনি যথেষ্ট কষ্ট পাচ্ছিলেন। বলতে গেলে দোটানার মধ্যে ছিলেন তিনি। তাই মেয়েকে তখন বলেছিলেন চলে আয়, কিন্তু এখন ওনার তানভীরের জন্য কষ্ট হচ্ছে, আবার দুশ্চিন্তাও হচ্ছে। ছেলেটার জন্য কোন তুফান অপেক্ষা করছে সামনে সেটা আল্লাহই ভালো জানেন। কিছুক্ষণ আগে তানভীরের অফিসে ড্রাইভার এসে খাবার নিয়ে তানভীর ভিডিও কলে কোনো এক ক্লায়েন্টের সাথে কথা বলছে। ফোনটা কেটে ড্রাইভারকে বলল, তুমি নিয়ে এসেছো কেন? সোহাইলা কোথায়? ম্যাডাম, আমার হাতে খাবার পাঠিয়েছে। ও আসেনি কেন? আমি তো জানি না স্যার। তানভীর সোহেলাকে ফোন করছে, কিন্তু সে ফোন রিসিভ করছে না। 3 বার ফোন বাজার পর রিসিভ করলো সোহেলা। হ্যালো, ফোন রিসিভ করছো না কেন? আমি উপরে ছিলাম আর ফোন নিচের তলায় ছিল, দেখিনি তাই। তোমাকে আসতে বলেছিলাম আমি, আসোনি কেন? ড্রাইভারকে দিয়ে তো তোমার ফরমায়েশ মতোই খাবার পাঠালাম। তো আমাকে খাইয়ে দিবে কে? ড্রাইভার? তোমার হাত নেই? না নেই, এক্ষুনি অফিসে আসো, আমি তোমার হাতে খাবো। তোমার লজ্জা করে না এই কথা বলতে? গত 1.5 বছর তোমাকে মুখে তুলে খাইয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি, দিয়েছো তুমি আমাকে? খাওয়াতে দাওনি। কি পরিমাণ রাফ বিহেভ করেছিলে তুমি আমার সাথে। এমন সময় গেছে তুমি ভাতের প্লেট ছুঁড়ে মেরেছো। এখন সেই তুমি আমাকে কোন মুখে বলছো তোমাকে খাইয়ে দিতে? অ্যাক্সিডেন্ট করার পর তো পুরো 1 মাস তোমার হাতেই খেয়েছি। হ্যাঁ খেয়েছো, অচল হয়ে পড়েছিলে। নিজের হাতে খাওয়ার সক্ষমতা ছিল না তখন, ঠেকায় পড়ে আমার হাতে খেয়েছো। এখন তো আমি অচল না, তবু আমি তোমার হাতে খেতে চাচ্ছি। কেন খেতে চাচ্ছি বুঝো না? এত বোঝাবুঝির প্রয়োজন নেই তো আমার। রান্না পাঠিয়েছি, মন চেলে খাও, না মন চেলে ফেলে দাও। রাখছি। ফোনটা কেটে দিল সোহেলা। তানভীর মুখ কালো করে বসে আছে। স্যার, আমি কি চলে যাব? হাত মুখ ধুয়ে এসে খাবার খাচ্ছে তানভীর। খেতে খেতে ভাবছে সোহেলাকে মনের কথাটা জানাতে হবে, ওকে সরি বলতে হবে, আজই বলতে হবে কথাগুলো, আর নয়তো সোহেলা দূরে সরতেই থাকবে। খাবার মাঝেই নিশাদকে ফোন করলো তানভীর। জি ভাইয়া। কেমন আছো? এই তো ভালো, আপনি? এই আছি আর কি। একটা কাজ করে দিবা? কি? 4টার দিকে সোহাইলাকে নিয়ে শপিং করে এসো। ও, এই কথা তো সোহেলা নিজে ফোন করে আমাকে বললেই হতো। না, তুমি যেমন ভাবছো ব্যাপারটা তেমন না। তাহলে? সোহাইলাকে আজ সারপ্রাইজ দিব, বাসায় এসে ঘর সাজাবো, ততক্ষণ তুমি ওকে নিয়ে বাহিরে ঘুরবে। আমি কি ঠিক শুনেছি? আপনি সারপ্রাইজ দিবেন সোহাকে? প্লিজ, এভাবে বলে লজ্জা দিও না তো নিশাদ। আপনি পরিবর্তন হলেন তো ঠিকই, কিন্তু সময় হারিয়ে। যাই হোক, আপনার পরিবর্তন দেখে ভালো লাগছে। কতক্ষণ বাহিরে রাখতে হবে ওকে? 6:30 পর্যন্ত। ঠিক 6:30টায় ওকে পাঠিয়ে দিও। আর বেশি দূরের মার্কেটে যাওয়ার প্রয়োজন নেই, কাছাকাছি থেকো, যাতে ও জলদি বাসায় ফিরতে পারে। ঠিক আছে, আমি ওকে ফোন করে বলছি। অফিসের কাজ শেষ করে 3টার দিকে অফিস থেকে বেরোলো তানভীর। অফিস থেকে সোজা চলে গেল শাহবাগ। সেখান থেকে পছন্দ মতো অনেক ফুল কিনেছেও। বাসায় এসে নিজের রুমে নিজ হাতে সব সাজিয়েছে। একটা আংটিও কিনে এনেছে। পুরো ঘরে আর পাশের ছাদটাকে নীল সাদা রঙের মরিচা বাতি লাগিয়েছে। রুমের চারপাশে বেডরুম সাইডের ছাদটাতে আর সিঁড়িগুলোতে পারফিউম ক্যান্ডেল রেখেছে। বাসার সব কাজের লোকদের টাকা দিয়ে বাইরে পাঠিয়েছে 2-3 ঘন্টার জন্য ঘুরে আসতে। 6:20 নাগাদ সমস্ত গোছগাছ শেষ করে রেডি হয়ে বসে আছে তানভীর। নিশাদকে কিছুক্ষণ আগে ফোন করে বলেছে সোহেলাকে পাঠিয়ে দিতে। বাসার কাছাকাছি এসে নিশাদ তানভীরকে মেসেজ করল 5 মিনিটের মধ্যে সোহেলা বাসায় ঢুকবে। এক এক করে খুব দ্রুত তানভীর সব করে ক্যান্ডেল জ্বালাচ্ছে। ক্যান্ডেল জ্বালানো শেষে দরজায় মাত্র এসে দাঁড়িয়েছে সে। ঠিক তখনই দেখতে পেল সোহেলা মেন গেট দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছে। পুরো বাসা অন্ধকার। সোহেলা খানিকটা চমকে গেল। কাছাকাছি যেতেই ড্রয়িং রুমে মোমবাতির আবছা আলো দেখতে পাচ্ছে সে। দরজায় কেউ দাঁড়িয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না। শরীরের গঠনে বোঝা যাচ্ছে এটা তানভীর। লাইট কেন অফ করে রেখেছে ও? বাসায় দরজা পা রাখা মাত্রই তানভীর সোহেলাকে কোলে তুলে নিল। সমস্যা কি? কোলে নিয়েছো কেন? সোহেলার কথা কানে না তুলে 1 পা 2 পা করে সিঁড়ি বেয়ে উপরে উঠছে তানভীর। কি বলি কানে যাচ্ছে না? তানভীর, আমি হাঁটতে পারি, নামাও আমাকে। বাসার সমস্ত লাইট অফ করে মোম কেন জ্বালিয়ে রেখেছো? মুখে তালা লাগিয়েছো নাকি? কথা কেন বলো না? আরে কথার উত্তর তো দাও। এই যে তোমার উত্তর। ঘরে ঢুকে সোহেলা থ মেরে গেল। এসব কি? পুরো ঘরটা তো সুন্দর করে সাজানো কেন? আজ তো কোনো স্পেশাল ডে না। তাছাড়া স্পেশাল ডে হলেও তো তানভীরের এমন ঘর সাজানোর কথা না। এসব ভাবতে ভাবতেই সোহেলা দেখতে পেল তানভীরের 2 হাত ধরে হাঁটু গেড়ে বসে পড়েছে।
ওর চোখে চোখ রেখে তানভীর বলতে শুরু করলো, তুমি আমার কে সেটাকে তুমি জানো। তুমি আমার আকাশের চাঁদ, যে চাঁদ তার স্নিগ্ধ শীতল আলোয় আমার পৃথিবীর অমাবস্যাটা কাটিয়ে দিয়েছে। আমি মানুষটাকে ভালোবাসতে শিখিয়েছি। আমার প্রতিদিন, প্রতি রাত, প্রতি মুহূর্তে ভালোবাসার রং লিখতে দিয়েছে। তুমি আমার আগুন ছড়া রোদের দিনের ছায়া। তুমি পাশে থাকলে পুরো শরীর জুড়ে শীতল বাতাসের স্পর্শ পায়। মনে হয় এটা যেন বৈশাখীর বিকালের মাতাল খাওয়া। তোমাকে দেখলে কেমন যেন সুখ সুখ লাগে, অকারণ সুখ। ইচ্ছে হয় অকারণ সুখে সারাদিন ছাত্র বেড়াই, মাঝে মাঝে ডুব দেয়। তোমাকে আমার প্রয়োজন সোহেলা, শুধুমাত্র রাত কাটানোর জন্য না, আমার প্রতি মুহূর্তের জন্য, আমার মৃত্যু পর্যন্ত। সকালে তোমার স্পর্শে ঘুম ভাঙার জন্য, গোসল শেষে তোমার মুখে আমার চুলের পানি ঝেড়ে ফেলার জন্য, সকালে হালকা রোদ গায়ে মেখে তোমার সঙ্গে কফি খেতে খেতে গল্প করার জন্য, সারাদিন ফোন করে করে তোমাকে বিরক্ত করার জন্য, ঝুম বৃষ্টিতে আমার পায়ের পাতার উপর তোমাকে দাঁড়ি করি একসাথে ভেজার জন্য। আজকাল তোমার স্পর্শ আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমানোর বদ অভ্যাস হয়ে গেছে। তোমার হাত পা আমার গায়ের উপর না পড়লে আমার ঘুম আসতে চায় না। আমার ঘুমের জন্য তোমাকে প্রয়োজন, অনেক অনেক প্রয়োজন। তোমাকে আজীবন বেঁধে রাখতে চাই, ছায়ার মতো তোমার পেছনে লেগে থাকতে চাই। তোমার আঙুলে আমার আঙুল পেঁচিয়ে বাকি জীবনটা পাড়ি দিতে চাই। তোমাকে ভালোবাসি সোহেলা, খুব বেশি ভালোবাসি। তুমি ছাড়া এই তানভীর অচল। আমাকে আগের মতো আঁকড়ে ধরো প্লিজ। তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনি না আজ 2 মাস। কথাটা শোনার জন্য আত্মাটা শুকিয়ে যাচ্ছে আমার। প্লিজ সোহেলা, একটাবার আমাকে জড়িয়ে ধরে বলো, আই লাভ ইউ তানভীর, প্লিজ। সোহেলা এতক্ষণ খুব মনোযোগ সহকারে তানভীরের কথা শুনেছে। তানভীরের কথা শুনে ঠোঁটের কোণে তাচ্ছিলি হাসি এনে সোহেলা বলল, কি ব্যাপার তানভীর, আমার বয়স বেড়ে গেছে নাকি তোমারটা কমে গেছে? মানে? ও মা, তুমি না বলেছিলে 13 বছরের পার্থক্যে আর যাই হোক ভালোবাসা সম্ভব না? তার মানে বয়সের পার্থক্যটা কমে গেছে? দেখো সোহাইলা, আমি এতদিন যা করেছি, যা কিছু বলেছি, সেসব অন্যায় ছিল। খুব খারাপ আচরণ করেছি তোমার সাথে, না বুঝে করেছি। না বুঝে? তুমি কি 12-13 বছরের বাচ্চা তানভীর? যে একজন মানুষ তোমাকে ভালোবাসে সে কথা লাগাতার তোমাকে বলা সত্ত্বেও তুমি বোঝোনি? আমি সত্যি বুঝতে পারিনি সোহাইলা, চোখে পর্দা পড়েছিল আমার। আমার অতীত তুমি জানো। আমার বিশ্বাস উঠে গিয়েছিল মেয়ে মানুষের উপর থেকে। মেয়ে মানুষ না, বলো যে মধ্যবিত্ত মেয়ে মানুষ। আমি আজও মধ্যবিত্ত পরিবারের মেয়েই আছি। আমার বাবা এখনো কোটি টাকার মালিক হয়নি যে এখন তুমি আমাকে বিশ্বাস করছো। তোমার বাবা রাস্তার ফকির হয়ে গেলেও আমার কিছু আসে যায় না, কারণ এখন তুমি আমার ওয়াইফ। এখন তুমি মিডল ক্লাস হও আর স্লাম গার্ল হও, এতে তো আর এই সত্যিটা বদলে যাবে না। কে তোমার ওয়াইফ? আমি? কখনো না। তোমার সাথে আমার জাস্ট একটা ডিল হয়েছে মাত্র। বিয়ে নামক পবিত্র সম্পর্কের সাথে এই ডিল নামক ব্যাপারটা জড়িও না তুমি। তোমার সাথে আমার যে ডিলটা হয়েছে সেটা নেহায়েতি একটা বাজে ব্যাপার। সোহেলা, এসব বাজে কথা বলছো কেন? এখন কেন এগুলো বাজে মনে হচ্ছে তোমার? কথাগুলো তো বিগত 1.5 বছরে তুমি আমাকে শোনাতে শোনাতে আমার কান পচিয়ে ফেলেছো। সোহেলা, আই এম এক্সট্রিমলি সরি ফর এভরিথিং। ভুল হয়ে গেছে আমার। পাস্টের জন্য আমার মেন্টালিটি টোটালি নষ্ট হয়ে গিয়েছিল। থামো, এক পাস্টের দোহাই আর কত দিবে? 20 বছর পুরনো একটা ঘটনাকে মনে পুষে রেখে নিজের মেন্টালিটি নিজে নষ্ট করেছো তুমি। 20 বছর আগে তুমি ছিলে 13 বছর বয়সের। 20 বছরে কি তুমি বড় হওনি? জ্ঞান বুদ্ধি কি বাড়েনি তোমার? এডুকেটেড ছিলে তুমি, সাকসেসফুল বিজনেসম্যান, দেশ বিদেশ ঘুরে বেড়াও, এত মানুষের সাথে উঠা বসা করো, তারপরেও কি তোমার মেন্টালিটি চেঞ্জ হয়নি? মেন্টালিটি চেঞ্জ করার অনেক সুযোগ তুমি পেয়েছো, তো তোমার নিজেরই কোনো নিয়ত নেই চেঞ্জ হওয়ার। তুমি তোমার এক অতীত নিয়েই ডুবে থাকতে চেয়েছো। এখন তো নিজেকে বদলেছি, তোমার জন্য বদলেছি আমি। হ্যাঁ, বদলে গিয়েছো। আমাকে শেষ করে দিয়ে এখন তুমি বদলে গিয়েছো। তুমি আমাকে একবারও মারোনি তানভীর, একটু একটু করে বিষ দিয়ে মেরেছো আমাকে। প্রতিনিয়ত ছটফট করেছি আমি, সেই ছটফট তুমি দেখোনি। তুমি আমাকে মেরে ফেলেছো তানভীর। এমন কিছু বাজে স্মৃতি মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছো যে এখন তোমাকে তালাক দিলেও সেই সব স্মৃতি আমাকে তাড়া করে বেড়াবে। আর সাথে আত্মীয় স্বজনের খোঁটা তো আছেই। আমি তো শুনবই, বাপ মাকেও শুনতে হবে। বেঁচে থাকার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই।
সুইসাইড করতাম সেই কবেই। আত্মহত্যা মহাপাপ, তাই করিনি। দিন রাত এক দোয়া করে যাচ্ছি আমাকে যেন আল্লাহ এই দুনিয়া থেকে মুক্তি দেয়। এখন শুধু ভেতর থেকে নিঃশ্বাসটা বের হওয়া বাকি। অপেক্ষায় আছি কবে নাগাদ এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো আমি। তানবীরের অসহ্য যন্ত্রণা হচ্ছে সোহেলের কথাই। এতটা কষ্ট দিয়েছে সে মেয়েটাকে যে এখন সে আর বেঁচে থাকতে চায় না। ওর কিছু হলে তানবীরের কি হবে? ওর দোয়া যদি আল্লাহ সত্যি কবুল করে ফেলে তখন কি হবে? কলিজায় মসুর কাটল তানভীরের। সোহেলা দুহাত চেপে ধরে বলল, কেমন কথা বলো তুমি? মরে যাবা মানে? তুমি মরলে আমার কি হবে? কি হবে না? নতুন করে কারোর সাথে আবার ডিল করবা? সেই মেয়ের গায়ের গন্ধে আমার গায়ের গন্ধ ভুলে যাবা তুমি? একটা রাতের ব্যাপার মাত্র, এক রাতের ব্যবধানে সব বদলে যাবে। আমাদের সম্পর্কটাকে তুমি এত নিচে নামাচ্ছ কেন? সম্পর্কটা শুরু থেকেই নিচে নামানো, সেই প্রথম দিন থেকে তুমিই নামিয়েছো, আমি না। আমি সবকিছু ঠিক করতে চাচ্ছি। আমিও চেয়েছিলাম কিন্তু পারিনি। তোমাকে বদলাতে চেয়ে নিজেই বদলে গিয়েছি আমি। একটা সময় স্বপ্ন দেখতাম জানো, রাজপুত্র আসবে, জীবনটা বদলে যাবে একদম রূপকথার মতো। রাজপুত্র এসেছে, জীবনও বদলেছে, কিন্তু যেমনটা ভেবেছিলাম তেমনটা নয়। নরকের মতো খারাপ হয়েছে আমার জীবন। জীবনে কত শত প্রেমের প্রস্তাব পেয়েছি, একটাও অ্যাকসেপ্ট করিনি, শুধুমাত্র আমার রাজপুত্রের আশায়। ভুল করেছি আমি। তখনই কারোর সাথে প্রেম করতাম, তাহলেই ভালো ছিল, তোমার সাথে বিয়ে তো হতো না। এই দেখো না, সাবারি কথা বলি, ভালোবেসে ইমরান ভাইকে বিয়ে করেছে। দুজনের বয়সে যথেষ্ট পার্থক্যও আছে, তবুও ওদের ভালোবাসার কোনো কমতি নেই। আজ যদি আমিও প্রেম করতাম তাহলে আমার দিনগুলো সাবার মতোই হতো, তাই না? ভালো হয়ে যেত। আমিও তো তোমাকে ভালোবাসি। আমি তো চাচ্ছি আমাদের সম্পর্কটা সুন্দর হোক। যে সম্পর্কের শুরুটাই ভালো না, সেটা শেষটা ভালো হবে কি করে বলো? হবে, তুমি চাইলেই হবে। তুমি একটাবার স্বাভাবিকভাবে আমার সাথে মিশে দেখো। এক্স্যাক্টলি এই কথাটাই তোমাকে বলছিলাম 1.5 বছর আগে। তুমি তখন শুনোনি। সম্পর্কটা টেনে হিচড়ে খারাপের দিকে নিয়ে গিয়েছো। সম্পর্কটা পচে গিয়েছে তানভীর, আমার অন্তরটা শুকিয়ে গিয়েছে। চাওয়াগুলো না পেতে পেতে শুকিয়ে গিয়েছে আমার ভেতরটা। তোমার সব ইচ্ছা পূরণ করব আমি। কোনো অভিযোগের সুযোগ আমি দিব না, ট্রাস্ট মি। 1.5 বছর ফেরত দিতে পারবে? সে কথা বাদ দাও সুহাইলা, প্লিজ। আমি তোমার কাছে মাপ চাচ্ছি। নতুন করে আমরা শুরু করব। 20 বছর আগের একটা ঘটনা তুমি এত বছরেও মন থেকে ঝেড়ে ফেলতে পারোনি। আর তুমি তো বিনা দোষে এতগুলো দিন আমাকে শাস্তি দিয়ে গিয়েছো। তাহলে আমি কিভাবে এতগুলো ঘটনা ভুলে যাই বলো? সোহেলার সাথে কথায় পেরিয়ে উঠছে না তানভীর। রাগে কান গরম হয়ে যাচ্ছে ওর। নিজের ওপর তুমুল রাগ হচ্ছে এই মুহূর্তে। কি প্রয়োজন ছিল এই মেয়েটাকে এত কষ্ট দেওয়ার? বাজে 2টা মেয়ের জন্য সে এই নির্দোষ মেয়েটাকে শাস্তি দিয়েছে কতটা দিন। যে রাগ মেয়েটা মনে পুষে রেখেছে সেটা কাটাতে কতদিন যে সময় লাগবে সেসব ভাবতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। সোহেলার মতো এত ধৈর্য শক্তি তার নেই। কিভাবে সহ্য করবে সে সোহেলার ধীরে ধীরে দূরে সরে যাওয়া? এক কাজ করো, আমার মাথাটা নিয়ে দেয়ালে ঠুকতে থাকো। যতক্ষণ না রাগ মিটে ততক্ষণ ঠুকবে। আসো। তোমাকে মারলে যদি আমার যন্ত্রণা মিটতো তাহলে সেই কবেই তোমাকে কোটি কোটি করে ফেলতাম আমি। তোমাকে মারলে আমার যন্ত্রণা তিল পরিমাণও কমবে না, বরং বাড়বে। কারণ আমি নিজে সুখের জন্য অন্যকে কষ্ট দিচ্ছি। এমন সুখ পাওয়ার চেয়ে নিজে একটু একটু করে মরে যাওয়া ভালো। বারবার মরার কথা টানছো কেন? আমার কিন্তু এই কথাটা একদম পছন্দ হচ্ছে না। একটা কথা বলি, আর কোনো কথা বলা বলির প্রয়োজন নেই। আমার এইসব আর ভালো লাগছে না, টায়ার্ড লাগছে প্রচন্ড, মাথা ঝিমঝিম করছে। আমি একটু রেস্ট নিতে চাই, প্লিজ আমাকে আর বিরক্ত করো না। কথাটা বলেই সোহেলা অন্য রুমের দিকে পা বাড়াচ্ছিল। তানভীর হাত টেনে ধরে বলল, এখানে সও। অন্য রুমে যাচ্ছ কেন? আমার এখানে ভালো লাগছে না। এখন কি তুমি বেডরুমও সেপারেট করে ফেলবে? তোমার এইসব ফুল লাইটিং দেখে মনে হচ্ছে আমার কাটা গায়ে কেউ লবণে ছিটা দিচ্ছে। অসহ্য লাগছে আমার এইসব কিছু, এই জন্যই চলে যাচ্ছি। এসব খুলে ফেলো, নয়ন আপাকে দিয়ে ঘর পরিষ্কার করাও, পরে এখানে এসে থাকবো। তুমি কি আমাকে মাফ করবে না? সোহেলা আর কোনো উত্তর দিল না। তানভীরের হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল অন্য রুমে। পরদিন সকালে ভার্সিটি গিয়েছে সোহেলা। সকালে নাস্তা সেরে দুজন একসাথে বেরিয়েছিল। তানভীর চলে গেছে অফিসে আর সোহেলা গেছে ভার্সিটিতে। দুপুর 2টার দিকে মিটিং ছিল তানভীরের। একটা আননোন নম্বর থেকে ফোন আসছে। মিটিংটা ইম্পর্টেন্ট ছিল তাই সে ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছে। পরপর ফোনে 4বার কল আসলো, ফোন রিসিভ করলো না সে। সেই নম্বর থেকে টেক্সট আসতো, কিন্তু সেটা নজরে পড়েনি তানভীরের।
আধা ঘন্টা পর মিটিং শেষে ফোন হাতে নিল সে নম্বরে কল ব্যাক করবে বলে। ফোন হাতে নিতেই চোখে পড়ল মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করলো তানভীর। লেখা আছে, ভাইয়া আমি সাদমান, ফোনটা রিসিভ করেন জলদি। মেসেজটা পড়ে সঙ্গে সঙ্গেই কল ব্যাক করলো তানভীর। সরি সাদি, আমি মিটিংয়ে ছিলাম। ভাইয়া সুহা তো অ্যাক্সিডেন্ট করেছে। সোহা অ্যাক্সিডেন্ট করেছে শুনেই তানভীরের আত্মায় পানি শুকিয়ে গেছে। গতকালই তো মেয়েটা বলেছে মরে যাওয়ার জন্য দোয়া করছে। দোয়া কি তাহলে কবুল হয়ে গেল? সে তো ভুলও শুনতে পারে। শিওর হওয়ার জন্য আবার জিজ্ঞেস করলো, কি বলেছো? সুহা 11টার দিকে অ্যাক্সিডেন্ট করেছে। কোন হসপিটালে আছে? হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছি মাত্র। কোন বাসা? আপনার বাসায়। আসছি আমি। তানভীর দৌড়াতে দৌড়াতে অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠল। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, তাই আসতে খুব বেশি দেরি হয়নি। ঘরে ঢুকেই ড্রয়িং রুমে দেখলো সাবা ফোনে কাঁদছে আর কথা বলছে। সাবাকে কাঁদতে দেখে তানভীরের পলিসাই ধুক করে উঠল। মেয়েটার কি অবস্থা খুব বেশি খারাপ? সাবা, তোমার বোন কোথায়? উপরে। দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছে তানভীর। রুমে ঢুকে দেখে সোহেলা বিছানায় হেলান দিয়ে বসে আছে। মাথায় ব্যান্ডেজ, ডান হাতের বৃদ্ধাঙ্গুলে প্লাস্টার করা, পায়ের পাতার উপর ছিলে গেছে, সেখানে মলম লাগানো। সোহেলার পাশে বসে আছে সাদমান। সোহেলার পাশে দাঁড়িয়ে ওর মাথায় হাত রাখলো তানভীর। সাদমানকে জিজ্ঞেস করলো, 11:30টায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তুমি এতক্ষণে ফোন করলে? আমাকেই তো ফোন করেছে 1টার দিকে। শুনেই হসপিটালে ছুটেছি। ওকে দেখে মাথা হ্যাং হয়ে যাচ্ছিল। কাকে ফোন করব কি করব না মাথা খারাপ হয়ে যাচ্ছিল। পরে মনে হলো আপনাকে ফোন করতে হবে। তুমি আমাকে কেন ফোন করলে না সোহাইলা? সোহেলা কোনো উত্তর দিচ্ছে না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। তানভীরের কেন যেন মনে হচ্ছে সোহেলা ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করেছে, কারণ এই মেয়ে মরার ধান্দায় আছে। অ্যাক্সিডেন্ট হলো কিভাবে তোমার? তুমি না কলেজে ছিলে? 11:30টায় তো কলেজ ছুটি হওয়ার কথা না। তুমি কলেজ থেকে বের হয়েছো কেন? আশ্চর্য, এত জেরা কেন করছো? আমি কি সেদে সেদে অ্যাক্সিডেন্ট করেছি নাকি? আমার তো মনে হচ্ছে সেদে সেদেই করেছো। কথা না ঘুরিয়ে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। 11:30টায় কলেজের বাইরে কেন গিয়েছো? তেমন ইম্পর্টেন্ট ক্লাস ছিল না, তাই বের হয়ে নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম। ইম্পর্টেন্ট ক্লাস ছিল না, তাহলে ভার্সিটিতে গিয়েছো কেন? তোমার এসব জেরা কিন্তু আমার অসহ্য লাগছে। তুই খেপে যাচ্ছিস কেন? উনি তো তোকে খারাপ কিছু জিজ্ঞাসা করেনি। এত জেরা আমার মোটেই পছন্দ না সাদি। জেরা করলো কোথায়? উনি তো। সাদি থামো। হ্যাঁ, আমি তোমাকে জেরাই করছি, উত্তর দাও। তানভীরের মুখ দেখে সোহেলা দিব্যি টের পাচ্ছে তানভীর খেপে যাচ্ছে, আর উল্টোপাল্টা উত্তর না দিয়ে ঠিকঠাক ভাবে উত্তর দিতে লাগলো। আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট ছিল আজ, তাই গিয়েছিলাম। তারপর? কলেজ থেকে বের হয়ে মার্কেটে যাচ্ছিলাম। ফোনে কথা বলতে রোড ক্রস করতে যাচ্ছিলাম আমি, তখনই উল্টো দিক থেকে একটা গাড়ি ধাক্কা দিয়ে দিল। সোহেলার উপর তুমুল মেজাজ খারাপ হচ্ছে তানভীরের। ও এখন পুরোপুরি শিওর হয়ে গেছে কাজটা সোহেলা ইচ্ছে করেই করেছে। নয়নকে চিৎকার করে ডাকছে সে। কিছুক্ষণ বাদে নয়ন রুমে এলো। ভাই ডাকছেন? মশলা যে পিষে সেটাকে কি বলে? ব্লেন্ডার। না, আরেকটা যে আছে পাথরের, নামটা কি ভুলে গেছি। শিলপাটা। শিলপাটা আছে না ঘরে? হ আছে তো। শিলটা নিয়ে আসো। কি করবেন ভাই? আনতে বলেছি আনো, এত কথা বলছো কেন? তানভীরের ধমক খেয়ে দৌড়ে নিচে চলে গেল নয়ন। ওরা তিন ভাই বোনই তানভীরের মাথায় কি চলছে সেটা বোঝার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না। কিছুক্ষণ বাদে শিল নিয়ে এলো নয়ন। শিলটা এক হাতে নিল, অন্য হাতে সোহেলার মোবাইল। ফোনটা ফ্লোরে রেখে শিল দিয়ে সে ফোনটা গুঁড়া করছে তানভীর, আর বলছে, নিজেকে খুব ট্যালেন্ট ভাবো তাই না? তোমার কাহিনী আমি ধরতে পারবো না ভেবেছো? ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হও তাই না? ছুটাচ্ছি তোমার ফোনে কথা বলা। আজকের পর থেকে ফোন ইউজ করা বন্ধ। শুধুমাত্র বাসার ল্যান্ডফোন ইউজ করবা তুমি। কলেজ যাওয়াও বন্ধ, শুধুমাত্র এক্সাম টাইমে যাবা। অ্যাসাইনমেন্ট হাবিজাবি যা জমা দিতে হবে সেটা আমি ব্যবস্থা করব। আর তুমি যে আশায় বসে আছো না, সেটা মাথা থেকে ঝেড়ে ফেলো। এর পরিণতি কিন্তু ভয়াবহ হবে। তানভীরের কথা আর কাণ্ড দুটোই ওরা তিনজন হা করে দেখছে। তাদের ধারণার বাইরে ছিল তানভীর ফোনটা কি এভাবে গুঁড়া করবে। সাদমানের মনে প্রশ্ন জেগেছে, কি আসার কথা বলছে উনি? কি চালাকি করছে সোহেলা? তানভীরকে কি জিজ্ঞেস করবে? এই মুহূর্তে জিজ্ঞেস করা কি ঠিক হবে? শেষমেশ প্রচন্ড কৌতূহলে চাপাচাপিতে জিজ্ঞেস করেই ফেলল, কি হয়েছে ভাইয়া? কিসের আশা? চালাকের কথা বলছেন? তানভীর কোনো উত্তর দিচ্ছে না, সোহেলার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সাদমান কতক্ষণ চুপ থেকে আবার জিজ্ঞেস করল, আপনাদের ঝগড়া কি এখনো শেষ হয়নি? না না, কি বলিস, ঝগড়া তো কখনই শেষ।
আমাকে এই অবস্থায় দেখছে, তাই তানভীর এমন করছে। বিলিভ মি সুহাইলা, ফের যদি কখনো দেখি তুমি এ ধরনের কাজ আবার করেছো, আশা করি বাকিটুকু আমাকে বলতে হবে না। সাদমান ঠিকই বুঝতে পারছে সোহেলা যতই অস্বীকার করুক কিছু একটা চলছে দুজনের মধ্যে, আর নয়তো তানভীর এসব কথা বলবে কেন। মনের মধ্যে খোঁচাখুচি চলছে সাদমানের, কিন্তু এই মুহূর্তে আর প্রশ্ন না করাটাই শ্রেয় ভাবছে সে। হঠাৎ তার খেয়াল হলো অফিস থেকে না বলে বেরিয়ে এসেছে সে। অফিস যেতে হবে তাকে, কাজ ফেলে এসেছে। আচ্ছা, আমি এখন আসি, অফিস যেতে হবে। আর সাবাকে রেখে যাচ্ছি, ও কিছুদিন এখানে থাকুক। আর ভাইয়া, আমি আব্বা আমাকে সোহার কথা কিছু জানায়নি, জানালে ওনারা টেনশন করতে করতে উল্টো অসুস্থ হয়ে পড়বে। আপনি প্লিজ ওনাদের কিছু জানাবেন না। ঠিক আছে, বলবো না, তুমি খাওয়া দাওয়া করে যাও। না, অন্য আরেকদিন করব, আজ আসি। তর্ক করবা না তো সাদি, এমনিতেই মেজাজ বিগড়ে আছে, নতুন করে আমার মেজাজ আর গরম করতে আসবে না। এই সাবা, নিচে যাও, সাদমানকে নিয়ে খেতে বসো। আর নয়নকে যে বলো সুহাইলার জন্য উপরে খাবার নিয়ে আসতে, আমি খাইয়ে দিব। ঠিক আছে দুলা ভাই। আমি তোমার হাতে খাবো না, সাবা আমাকে খাইয়ে দিবে। কেন? আমার হাতে খেলে কি তোমার মুখে ফোসকা পড়বে? সাবা খাওয়াতে পারে আর আমি পারি না, তাই না? আমি খাবো না। বেশি বাড়াবাড়ি করলে মেরে এমন হাল করবো যাতে নড়াচড়া না করতে পারো। সারা জীবন প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকবে, নড়তেও পারবে না, মুখে এত খই ফুটবেও না। সোহা, দুলাভাই তোকে খাওয়াতে চাচ্ছে, খেয়ে নে। এত নাটক কেন করছিস? ঠিকই তো, সে কখন থেকে দেখছি তুই তানভীর ভাইয়ের সাথে রাগ দেখাচ্ছিস। তুই অ্যাক্সিডেন্ট করেছিস সেটাও ওনাকে বলতে না করেছিল। সমস্যাটা কি? এমন করছিস কেন? তোমার বোনকে ভালোবাসি তো, তাই এমন করে আমার সাথে। আমাকে কষ্ট দিতে মজা পাইও, আমার মনের কথাগুলো একটু বুঝতে চেষ্টা করে না। সাদমানের মনে অনেক অনেক প্রশ্ন জাগছে, সেটা সাবা তার ভাইয়ের মুখ দেখে বুঝতে পারছে। কথার প্রসঙ্গ পাল্টে সে তানভীরকে বলল, দুলা ভাই, আপনি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসেন, আমি নয়নাপাকে দিয়ে খাবার পাঠাচ্ছি। সাদি, নিচে চল, খেয়ে এরপরে অফিস যাস। রাত 8:30টার দিকে সোহেলার পায়ে ড্রেসিং করে দিচ্ছে তানভীর। মাথা নিচু করে পায়ের দিকে তাকিয়ে আছে। সোহেলা চুপচাপ বসে আছে। কিছুক্ষণ বাদে সোহেলা টের পেল ওর পায়ের উপর ফোঁটা ফোঁটা পানি পড়ছে। চমকে গেল সোহেলা, ভালো করে লক্ষ্য করে দেখল তানভীরের চোখ দিয়ে পানি চড়ছে। প্রথমবারের মতো তাকে কাঁদতে দেখছে সে। তানভীরকে সামান্য ধাক্কা দিয়ে বলল, কি ব্যাপার, কাঁদছো কেন? না, আমি কাঁদি না, নাটক করছি তোমার সাথে। আমার মতো জানোয়ার কি কখনো কাঁদতে পারে নাকি? কেন কাঁদি বুঝো না? সব ভেঙে ভেঙে বোঝাতে হবে কেন? কি বুঝবো? না বলে বুঝবো কিভাবে? তানভীর রেগে যাচ্ছে, কেন বোঝে না মেয়েটা তাকে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে, দাঁত মুখ খিচিয়ে বলল, তোমাকে আমার একদম সহ্য হয় না, একদমই না। তুমি আমার শত্রু, তুমি অ্যাক্সিডেন্ট করেছো, মরতে যাচ্ছ, এই জন্য আমি খুব খুশি। এত বেশি খুশি হয়েছি যে প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না। খুশিতে কাঁদছি আমি। কথাটা বলেই হাতে থাকা ড্রেসিং করার লিকুইডটা ফ্লোরে ছুঁড়ে মারল। ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তানভীর। বের হওয়ার সময় দেখতে পেল সাবা রুমের দরজায় দাঁড়িয়ে আছে। ওর দিকে একবার তাকিয়েই অন্যদিকে মুখ ফিরিয়ে বের হয়ে গেল তানভীর। সাবা খুব করুণ দৃষ্টিতে তানভীরের চলে যাওয়াটা দেখছে। ছেলে মানুষকে কাঁদতে দেখলে বরাবরই খুব কষ্ট হয় সাবার। তার উপর আবার তানভীরের মতো মানুষ কাঁদছে, ব্যাপারটা সত্যি কেমন যেন। সয়লা পাশে এসে বসলো সাবা। তানভীর ভাই তোকে সত্যি ভালোবাসে রে সুহা। তুই অ্যাক্সিডেন্ট করেছিস পর থেকে ওনার চেহারা রং উড়ে গেছে। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি কষ্ট পাচ্ছে। এখন দেখ কাঁদছেও। সবাই মুখ ফুটে সব বলতে পারে না। উনি ওনার কথাগুলো বুঝিয়ে বলতে পারছে না। ভেতরে ভেতরে অনুতপ্ত হচ্ছে ঠিকই। উনি অনেক পাল্টে গেছে রে, ওনাকে তুই ক্ষমা করে দে। কিছুক্ষণ চুপ থেকে সোহাইলা বলতে শুরু করলো, বদলেছে সেটা আমিও জানি, কিন্তু আমাকে বদলে দিয়ে ও নিজে বদলেছে। গত রাতেও আমাকে আই লাভ ইউ বলেছে। শুধু আই লাভ ইউ না, আরো অনেক কিছু বলেছে। কথাগুলো শুনলে যে কোনো মেয়ে পাগল হয়ে যেত ওর জন্য। গত রাতে আমি ঘুমাইনি, সারা রাত কথাগুলো কানে বেজেছে আমার, কিন্তু ওকে ক্ষমা করতে পারছিলাম না আমি। ওর অ্যাক্সিডেন্ট যে রাতে হলো, সেই রাতের ঘটনা আর কথাগুলো সব চোখের সামনে ভেসে উঠছিল। আমার স্বামী অন্য পুরুষ আমার বুকে হাত দিলেও তার নাকি কিচ্ছু আসে যায় না। আমার মতো মেয়ের সাথে এসব হবে, এটাই নাকি স্বাভাবিক জিনিস। জানিস তুই সাবা, ও গত 1.5 বছরে যা করেছে সব ভুলে যেতে পারতাম চেষ্টা করলে, কিন্তু সেই দিন রাতের ঘটনা কোনোদিনও সম্ভব না। ওর ওই কথাটা আমাকে শান্তিতে থাকতে দেয় না।
কি বললো ও এটা? আমার ক্যারেক্টার কি এতটাই জঘন্য, নাকি মিডল ক্লাস মেয়েরা জন্মসূত্রে প্রস্টিটিউট হওয়ার সিল গায়ে লাগিয়ে নিয়ে আসে? বলতে পারি না সাবা, সত্যি বলতে পারি না। কথাগুলো প্রতিটা দিন কাটার মতো বিধে গায়ে। তুই জানিস, শুধুমাত্র ওর প্রশ্রয়ে রাহাত এই ঘর পর্যন্ত চলে এসেছিল। আমি যেন রাজি হয়ে যাই। একটা বাইরের লোকের এত দুঃসাহস কোত্থেকে হয়? আমি তানভীরের ওয়াইফ, ওর ঘরে এসে ওরই ওয়াইফকে অন্য একটা ছেলে বিয়ে করার জন্য জোরাজোরি করবে? এটা কি কোনো ন্যায়সঙ্গত কথা? এত কোথায় পেয়েছে সাহসটা? তানভীর দিয়েছে ওকে সাহস। ও আমাকে বউ হিসেবে ট্রিট করে না, সেটা মেনে নিয়েছি আমি। এখন ওই এইসব কথা বাইরের লোকের কাছে বলে বেড়াবে? বাইরের লোকেরা আমাকে সেই নজরে দেখবে, এটাও কি মেনে নিব আমি? ওর সাথে আমার যা হয়েছে সেটা চার দেয়ালের মধ্যে আর নেই। লোকের কান পৌঁছে গেছে এগুলো। তানভীর এসব পৌঁছেছে। খুব কি বেশি প্রয়োজন ছিল আমাকে এইভাবে ছোট করার? আমি কি মানুষ না? আমার কি মান সম্মান বলতে কিছুই নেই? তোর কষ্টটাও বুঝতে পারছি, কিন্তু উনি তো কষ্ট পাচ্ছে। তুই ছাড়া ওনার কি আছে বল? তাছাড়া তুইও তো ওনার কাছ থেকে দূরে সরে ভালো নেই, তুইও তো কষ্ট পাচ্ছিস। হ্যাঁ পাচ্ছি, তবে ওর কাছেও আমার যেতে ইচ্ছে হয় না। আজকাল ওকে ঘৃণা হয় দেখলে। তুই জানিস সেদিন রাহাত বাসায় এসে কি বলেছে? কি? তোমার পিঠে যে একটা তিল আছে সেটা আমি জানি। কথাটা তোমার হাজবেন্ড বলেছে। শুধু এটুকুই না, ও ডিটেলসে বলেছে তোমার ফর্সা পিঠের ঠিক মাঝ বরাবর লালচে তিলটা দেখলেই নাকি ওর। বাকিটুকু কি বুঝিয়ে বলবো নাকি বুঝেছ? বিশ্বাস করো সাবা, সারা শরীর আমার ঝাড়া দিয়ে উঠেছিল ঘৃণায়। ইচ্ছে হচ্ছিল পিঠের তিলের জায়গাটার চামড়া কেটে ফেলি। তুই অসভ্যটাকে কিছু বলিসনি? গালি দিয়েছি। উত্তরে সে বলল, আমাকে গালি না দিয়ে তাকে গালি দাও, যে তোমার সম্মানটুকু বাহির পর্যন্ত নিয়ে এসেছে। তানভীর না বলে তো আমি সব জানতামই না। যে ছেলে তার বউয়ের শরীরের খবর পর্যন্ত টেনে আনে, তার সাথে কিভাবে সংসার করতে চাচ্ছ তুমি? ন্যূনতম রেসপেক্টও তোমাকে দেয় না। আমি তোমাকে পরিপূর্ণ সম্মান দিয়ে রাখতে চাইছি, ঘরের বউ বানাতে চাচ্ছি। তুই আমাকে ডাকিসনি কেন? ডেকেছিলাম, তুই ছাদে কথা বলছিলি, তুই শুনিসনি। আর এখানে রাহাতের দোষ দিয়ে কি লাভ বল? তানভীর তোকে প্রশ্রয় দিয়েছে। এখন তুই বলে এমন একটা মানুষকে কি আদৌ ক্ষমা করা সম্ভব? আমার মন একদমই টানে না ওকে ক্ষমা করতে। কি করতে পারি বল এখন? তোকে কি বলা উচিত সেটা নিজেও জানি না। এতটুকু জানি দুজন দুজনকে ভালোবাসিস ঠিকই, কিছু তিক্ত স্মৃতির কারণে ঘৃণার কাছে ভালোবাসাটা আড়াল হয়ে যাচ্ছে। মানুষটা কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়েছে। দেখে আসি কোথায় আছে। পুরো বাড়ি খুঁজে তানভীরকে পাওয়া গেল না। দারোয়ানকে জিজ্ঞেস করলো তানভীর বাইরে গেছে কিনা। সে নাকি যায়নি। তার মানে সে বাড়িতেই আছে। হতে পারে ছাদে গেছে। ছাদে গেল সাবা। তার ধারণাটাই ঠিক হতো। তানভীর ছাদে রেলিং এর উপর পা ঝুলিয়ে বসে আছে। তার কাছে গেল সাবা। ল্যাম্পপোস্টের হালকা আলোতে দেখা যাচ্ছে তানভীরের চোখের কোণে পানি চিকচিক করছে। দুলা ভাই, কথা বলি কিছুক্ষণ আপনার সাথে? বলো। কাঁদবেন না প্লিজ। ছেলে মানুষকে কাঁদতে দেখলে আমি ওকে কেঁদে ফেলি। কি করব না সেসব ভেবে কুল কিনারা পাচ্ছি না। এমন একটা সিচুয়েশনে পড়েছি, তোমার বোনের দূরে সরে দেওয়াটা সহ্য হচ্ছে না। আবার ভালোবাসা দিয়ে তোমার বোনকে আগলে রাখতেও পারছি না। নিজের কাছে লজ্জা লাগে। যাকে এত খারাপ কথা শুনিয়েছি তাকে কিভাবে ভালোবাসার বলি শোনাই। তবু গতকাল মনের কথা বলেছি, কিন্তু তোমার বোন মানতে নারাজ। তার কাছে এখন এসব অসহ্য লাগে। আমি 2-3 দিনেই অতিষ্ঠ হয়ে যাচ্ছি ওর আচরণে। আর ও 1.5 বছর কিভাবে সহ্য করেছে। ওর কষ্টগুলো এখন টের পাচ্ছি। কতটুকু পাচ্ছি জানি না, তবে কিছু হলেও টের পাচ্ছি। আমি জাস্ট ওকে একবার আই লাভ ইউ বলেছি, তাও এই প্রথম। ওকে বলেছিলাম আমাকেও আই লাভ ইউ বলতে, কিন্তু ও বলেনি। উল্টা আমাকে আমার কুকীর্তিগুলো মনে করিয়ে দিয়েছে। জানো, আমার ভিতর ফেটে যাচ্ছিল এটা ভেবে ও আমাকে আই লাভ ইউ বলল না। অথচ ও গত 1.5 বছরে কয় শতবার যে আই লাভ ইউ বলেছে তা আল্লাহ জানে। প্রতিবারই আমি ওকে আই লাভ ইউ বলা বাদে করা কথা শুনিয়েছি। ওকে নির্লজ্জ বেহায়া কত কি যে বলেছি। মেয়েটা দিনের পর দিন আমার পিছনে ঘুরেই গেছে, আমি ফিরেও তাকাইনি। এখন আমি ওর পিছনে ঘুরি আর ও নিজেকে আড়াল করে। তোমার বোনের বরাবরই আমার প্লেটের মাছের টুকরা থেকে একটু ভেঙে নিত। প্রতিবেলায় ও এই কাজটা করত। কি যে বিরক্ত হতাম। কয়েকদিন বকেছিও, তবুও তোমার বোন নিতই। অ্যাক্সিডেন্ট করার পর তো পুরো 1.5 মাস ওর হাতে খেয়েছি। ও আমাকে খাইয়ে পরে নিজে খেয়েছে। পরে যখন সুস্থ হয়ে নিজ হাতে খেতে শুরু করলাম, তখন খেয়াল করলাম ও আর আমার প্লেট থেকে মাছ নেয় না। 3-4 দিন খেয়াল করলাম ব্যাপারটা।
এরপর একদিন আমি নিজেই মাছ ভেঙে ওর প্লেটে দিলাম, ও খেলো না, আমাকে ফেরত দিয়ে দিল। এরপর আরো 2 দিন দিয়েছি, 2 দিনই ফিরিয়ে দিয়েছে। ও আগের চেয়ে একটু একটু করে অনেক চেঞ্জ হয়ে গেছে জানো। প্রথম প্রথম টের পাইনি, কিন্তু কয়েকদিন ধরে খুব টের পাই। কষ্ট হয় অনেক, কিন্তু ওকে বোঝাতে পারি না। আমি তো ওর সাথে শুরু থেকেই মিসবিহেভ করে আসছি। এতদিন তো ও আমার সাথে ভালোই ছিল, হুট করে কি হয়ে গেল, ওর বদলে গেল কেন এভাবে? সুহা কবে থেকে বদলেছে জানেন? ফাহিম ভাইয়ের পার্টিতে যে ঝামেলাটা হয়েছিল সেদিনের পর থেকে। আপনি ওকে খুব বাজেভাবে কথাগুলো বলে ফেলেছিলেন দুলাভাই। ও আপনার ওয়াইফ, ওর বুকে কেউ হাত দিলেও আপনার কিছু হবে না। ও এসব ডিজার্ভ করে? এগুলো কোনো কথা? নিজের পক্ষে কেউ এইসব বলে? আপনার বউয়ের শরীরে কোথায় কি আছে সেগুলো কি বন্ধুকে জানাবার বিষয়? আপনি সেগুলো বলে বেরিয়েছেন। কাকে কি বলেছি আমি? রাহাতকে সুহাইলার পিঠে তিল, ওই ব্যাপারটা নাকি ডিটেইলে বলেছেন? এটা সোহাইলা জানলো কিভাবে? রাহাত বলেছে। ও এসব বলে দিয়েছে? তানভীর মাথা নিচু করে বসে আছে। রাগ উঠছে ওর, নিজের উপর আর হাতির উপর। যে ব্যাপারগুলো জানার অধিকার একমাত্র একটা মেয়ের হাজবেন্ডের আছে, কোনো মেয়ে যখন জানতে পারবে যে তার হাজবেন্ড সেই ব্যাপারগুলো অন্য পুরুষের কাছে শেয়ার করে বেড়াচ্ছে, তখন তার কেমন লাগবে? সেই পুরুষ আবার কথাগুলো তাকে সব শোনাবে। অবস্থাটা বুঝতে পারছেন? যে শুধুমাত্র আপনার তাকে আপনি সবার মাঝে বিলিয়ে দিচ্ছেন। আপনি নিজে ওকে খারাপ নজরে দেখে এসেছেন। সেটা আপনাদের মাঝে সীমাবদ্ধ থাকলেও মেনে নেওয়া যেত। সুহাও মেনে নিয়েছিল, কিন্তু সবার মাঝে কথাগুলো এনে কতটুকু অসম্মান ওকে করেছেন ভেবে দেখেন তো। বিশাল বড় অন্যায় হয়েছে আমার। এখন আমি কি করব? যা করে ফেলেছি তা তো বদলাতে পারবো না। তোমার বোনকে ছাড়া থাকা অসম্ভব। ওর আস্তে আস্তে দূরে সরে যাওয়াটা একদম মানতে পারছি না। আগের সোহাইলাকে অনেক বেশি মিস করি আমি। ওর মতো ধৈর্য ধরা আমার পক্ষে সম্ভব না। এই কয়দিনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরো কিছুদিন এভাবে গেলে বোধহয় পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। কি করা উচিত এই মুহূর্তে সাবা? আমি জানি না কি করা উচিত। সুহা মনের দরজায় খিল দিয়েছে দুলাভাই। আমি আপনাকে আগেই সতর্ক করেছিলাম, আপনি শুনেননি আমার কথা। ওর আত্মসম্মান খুব বেশি। এত অপমান সহ্য করে কিভাবে এতদিন আপনার সংসার করলো সেটাই মাথায় আসে না। ও যেমন মেয়ে হিসেবে তো আরো আগেই চলে আসার কথা। এই জানোয়ারটাকে ভালোবেসে ফেলেছে তো, তাই ছেড়ে যেতে পারিনি। জানোয়ার থেকে মানুষ হয়েছি, এখন আর আমাকেও ভালোবাসে না। এখনো বাসে দুলাভাই, কিন্তু ঘৃণার নিচে চাপা পড়ে গেছে। 2 ঘন্টা আগে সোহেলাকে খাবার আর মেডিসিন খাইয়ে দিয়েছে তানভীর। কিছুক্ষণ বাদেই মেয়েটা ঘুমিয়ে গেছে। ওই 2 ঘন্টা সে কিছুক্ষণ রুমে পায়চারি করছে। সোহেলার পাশে বসে ওর মুখের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ ফ্লোরে হাত পা ছড়িয়ে শুয়েছিল। 20 মিনিট হলো সোহেলার পিছনে এসে শুয়েছে তানভীর। সোহেলাকে পিছন থেকে জড়িয়ে ওর পিঠের মুখ গুজে নিঃশব্দে কাঁদছে তানভীর। কাঁদতে কাঁদতে সোহেলার জামার পিঠের অংশে ভিজিয়ে দিচ্ছে। আজও ওর কান্না পায়নি। আজ দুপুরের পর থেকে অকারণে তার কান্না পাচ্ছে। অকারণে বলে ভুল হবে, কারণটা হচ্ছে সোহেলা এবং তানভীরের অতীত। তানভীর কান্না করা ছেড়ে দিয়েছে প্রায় 18 বছর। আসলে এত বছরে যত কষ্টই হোক না কেন, চোখে কখনো পানি আসেনি। আজ 18 বছর পর চোখ থেকে আপনা আপনি পানি ঝরছে। সোহেলা ঘুমের মধ্যেই টের পাচ্ছে পিঠে কেমন যেন স্যাঁতস্যাঁতে লাগছে। ঘুমটা ভেঙে গেল ওর। বুঝতে পারছে তানভীর ওকে জড়িয়ে ধরে আছে, কিন্তু পিঠ ভিজল কিভাবে? তানভীর কি আবারও কাঁদছে? পাশ ফিরতে চাইলেও পারল না সোহেলা। ও পাশ থেকেই বলল, তানভীর আমায় একটু ছাড়ো, ওইদিকে ঘুরে শুবো। তানভীর আরো শক্ত করে চেপে ধরল তাকে। কথা আছে তোমার সাথে, আমাকে একটু পাশ ফিরতে দাও, এরপর আবার জড়িয়ে ধরো। সোহেলার কথা শুনে ওকে ছাড়লো তানভীর। ওর দিকে মুখ ঘুরে শুনল সোহেলা। তানভীর আবার ওকে জড়িয়ে ধরল। সোহেলার গলায় মুখ গুজে রেখেছে তানভীর। সেই সন্ধ্যা থেকে কাঁদছো, কি হয়েছে? এত কান্নাকাটি কেন করছো তুমি? কত বদলে গেছো তুমি। তোমার বদলে যাওয়া একদম মেনে নিতে পারছি না। এভাবে কাঁদার কি আছে এখানে? কেঁদো না প্লিজ। তুমি জানো দুপুরে কি পরিমাণ ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হয়েছে আল্লাহ তোমাকে কবুল করে ফেলেছে। ফিরে এসে তোমাকে আর আমি দেখতে পাবো না, কথা বলতে পারবো না। সত্যি আমাকে ফেলে চলে যাবে তুমি? তানভীর, আমি এখনো মরিনি, বেঁচে আছি, তাহলে তুমি কেন কাঁদছো? ভয় করছে খুব। কিসের ভয়? যদি তুমি চলে যাও, যদি তোমাকে হারিয়ে ফেলি। সোহেলা করে উত্তর দিচ্ছে না। কি উত্তর দিবে খুঁজে পাচ্ছে না। তানভীরের কান্না দেখে ওর কষ্ট পাচ্ছে। ওকে কখনো কাঁদতে দেখেনি সোহেলা। তানভীর কাঁদতে পারে এটা অজানা ছিল তার। সুহা আমার কেউ নেই, তোমার তো সবাই আছে। তুমি আমাকে ভুলে থাকতে পারবে, কিন্তু আমি
আমার তো তুমি ছাড়া কেউ নেই, তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? তুমি তো এতদিন আমাকে ছাড়াই ছিলে, শুধুমাত্র তো সংসার আমি একা করেছি। তুমি তো মন থেকে আমাকে কখনোই টানোনি, এখন কেন এসব বলছো? ভুল করে ফেলেছি। এই সোহা, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে কেন চলে যেতে চাচ্ছ? কখনো কখনো প্রয়োজনে ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়াটাই ভালো। ভালোবাসাটা অক্ষুণ্ণ থাকে, তিক্ততা বাড়ে না, সম্পর্কটা চিরতরে নষ্ট হয়ে যায় না। কাছে থাকলেই যে ভালোবাসা বাড়বে এমন কোনো কথা তো নেই, দূরে থেকেও ভালোবাসা যায়। তুমি আমার প্রথম ভালোবাসা তানভীর। আমার কতটুকু জুড়ে তুমি আছো তা কল্পনাও করতে পারবে না তুমি। এতগুলো দিন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, ভালোবাসি বলেই করেছি আমি। আমার ভাগ্যে ছিল না তোমার সংসার করা, ভাগ্যের বিপরীতে তো আর আমরা ছুটতে পারবো না বলো। এখন আমি চাচ্ছি না তোমার সাথে এক ছাদের নিচে বস করতে। তোমার সাথে থাকতে গেলে তিক্ততা আরো বাড়বে। আমি চাই না সম্পর্কটা চিরতরে নষ্ট হয়ে যাক। ভাগ্যে ছিল না মানে? ভাগ্যে কেন থাকবে না? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আমি চাচ্ছি সংসারটা টিকিয়ে রাখতে, তাহলে কেন তোমার মনে হচ্ছে ভাগ্যে নেই? আসলেই ভাগ্যে নেই। আর নয়তো তোমাকে যখন ভালোবেসে ঘর করতে চেয়েছি তখন তো তুমি পালিয়ে বেরিয়েছো। আর আজ যখন তুমি চাচ্ছ সংসার করতে তখন তিক্ততা এতটাই বেড়ে গেছে যে ভালোবাসা সত্ত্বেও তোমার সাথে এখন এক ছাদের নিচে বাস করার ন্যূনতম ইচ্ছাটুকু নেই আমার। মন থেকে টানছে না ব্যাপারটা। আমি কি করব বলো? কি করলে তোমার ইচ্ছা হবে আমার সাথে সংসার করার? কিছু না। তোমাকে যখন ভালোবেসেছি তখন তোমার মাঝে এমন কিছু ছিল না যেটা দেখে ভালোবাসা জন্মাবে। অকারণেই ভালোবেসেছি তোমাকে। শত অপমান পাওয়ার পরেও তোমার সংসারে থাকতে ইচ্ছে হয়েছে আমার, কিন্তু এখন আর সেটা হয় না। তুমি কিছু করলে আমার আবারও সংসার করার ইচ্ছে জাগবে, এটা তোমার ভুল ধারণা। ঠান্ডা মাথায় কথাটা বোঝার চেষ্টা করো। সেপারেশনে চলে যাওয়াটাই বেটার হবে। কাউকে অহেতুক কষ্ট পেতে হবে না। তুমি বুঝতে পারছো আমি যে একা হয়ে যাব? একা থাকতে বলেছে কি? বিয়ে করে নিও তোমার স্ট্যাটাসের সাথে ম্যাচ হয় এমন কোনো মেয়েকে। অন্য কাউকে চাই না আমি, আমার তোমাকে প্রয়োজন। কেউ আমাকে তোমার মতো করে ভালোবাসবে না। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে তানভীর। তোমার সাথে আমার কোনো দিক থেকেই ম্যাচ হয় না। আমাদের রিলেশনটা পুরো একটা মিসম্যাচ। কে বললো এসব তোমাকে? তুমি জানো, ফাহিম সবসময় বলে আমাদের দুজনকে খুব মানায়। তুমি আমার জন্য একদম পারফেক্ট একটা মেয়ে। আমারও এক্স্যাক্টলি সেটাই মনে হয়। তুমি বোধহয় ভুলে গেছো তানভীর, আমি যে কোনো দিক দিয়েই তোমার যোগ্য না সেটা তুমি আমাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিয়েছো। পুরনো কথা ঘাটাঘাটি করো কেন? ওগুলো বাদ দিতে পারো না? আমি কি তখন বুঝে এসব করেছি নাকি? তুমি 10 বছরের বাচ্চা, কিছু বুঝো না তুমি, তাই না? শোনো, এসব ঝেড়ে ফেলে দাও। তুমি সব দিক দিয়ে আমার যোগ্য, বরং আমি তোমার যোগ্য না। তানভীর, আমাকে কনভিন্স করার জন্য এতটা বাটার লাগানোর কোনো প্রয়োজন নেই। কনভিন্স হলে আমি এমনিতেই হব, তোমাকে করতে হবে না। অফকোর্স আমাকে করতে হবে। তোমাকে বুঝতে তো হবে আমি তোমাকে ভালোবাসি। আর নয়তো তুমি কি আমার সাথে থাকবা নাকি? যখন তোমার সাথে থেকেছি তখন কি আমাকে তুমি বাটার লাগাতে? কখনো লাগাতেও তো দাওনি, তবুও থেকেছি আমি। সমস্যা কি তোমার? পিছন পিছন ঘুরছি, ভালো লাগে না নাকি? সেপারেশনে যাওয়ার এত শখ কেন হচ্ছে? ভালো লাগে না আমাকে? বেশি বুড়া মনে হয় আমাকে? বুড়ো মনে হতে যাবে কেন? তাহলে ছাড়াছাড়ির কি আছে? রাহাতকে ভালো লেগেছে, ওকে বিয়ে করবা তুমি? এই জন্য আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? সোহেলার প্রচন্ড হাসি পাচ্ছে তানভীরের কথায়। হাসি চেপে রেখেছে। এমন সিরিয়াস মোমেন্টে হাসাহাসি করাটা খুবই বিশ্রী দেখাবে। ফের কোনো বড় লোককে বিয়ে করার ইচ্ছে নেই আমার। তার মানে তুমি সত্যি বিয়ে করবে? মিডিল ক্লাস কাউকে বিয়ে করতে চাচ্ছ? ওহো, আমার তো মাথা থেকে কথাটা সরেই গিয়েছিল। এখন মনে পড়লো, তোমাকে একটা ছেলে ভালোবাসে। নামটা যেন কি খেয়াল আসছে না। ওই যে তোমার 13 বছর বয়স থেকে ছেলেটা তোমাকে ভালোবাসতো। কে? আসিফের কথা বলছো? আসিফ। শুনেছি ও নাকি এখনো তোমাকে ভালোবাসে। কার কথা শুনেছো? সাবা বলেছিল 6-7 মাস আগে। তুমি কি তাহলে আসিফকে বিয়ে করবে? কি সব পাগল ছাগলের মতো কথা বলছো তুমি? ওকে কেন বিয়ে করতে যাব আমি? ওকে বিয়ে করার হলে তো আরো আগেই করতে পারতাম। তাহলে আমাকে ছাড়তে চাচ্ছ কেন? আমি কি তোমাকে ভালোবাসি না? আমি কি তোমাকে কম যত্নে রাখবো? তারপরে এসব কথা বাদ দাও। যখন সেপারেট হব তখন এসব নিয়ে ক্যাচ ম্যাচ করো। এখন ঘুমাও প্লিজ। আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি। আর তোমার কাছে ক্যাশ ম্যাচ মনে হচ্ছে? আমাকে ছাড়া থাকতে পারবে তুমি? কষ্ট হবে না তোমার? হবে,
তবে এতটাও না। শুরু থেকেই তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছো, অভ্যাস হয়ে গিয়েছে আমার। তাই তোমার কাছ থেকে দূরে সরে গেলেও আমার তেমন কষ্ট হবে না। আমার তো অনেক কষ্ট হবে। আমি তোমার ভালোবাসায় অভ্যস্ত। তুমি ছাড়া থাকা ইম্পসিবল। তুমি একতরফা তোমার কথাই ভাবছো, আমার কথা ভাবছো না। আমি দুজনের কথাই ভাবছি, তুমি ঠান্ডা মাথায় বিবেচনা করো। আমার কোনো বিবেচনা করার প্রয়োজন নেই। দূরেই যেহেতু চলে যাবে, তাহলে এত ভালোবাসা দেখানোর প্রয়োজন কি ছিল? আমাকে একটা অমানুষকে ভালোবেসে মানুষ বানানোর প্রয়োজন কি ছিল? আমি অমানুষ ছিলাম, অমানুষই থাকতাম। কেন এসেছিলে আমাকে বদলাতে? একা থাকতে অভ্যস্ত ছিলাম। শুধু শুধু আমাকে তোমার নেশা ধরিয়েছ কেন? আমাকে ভালোবাসতে শিখিয়ে এখন নিজে দূরে সরে যেতে চাচ্ছ। তাহলে আমাকে ভালোবাসতে শিখানোর মানেটা কি? আমি মরে যেতাম তখন। কি দরকার ছিল আমার এত সেবা যত্ন করে সুস্থ করার? তুমি কিভাবে ভাবতে পারলে তুমি মরে যাবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো? তুমি জানো তোমাকে ওভাবে বিছানায় পড়ে থাকতে দেখে আমার কি পরিমাণ কষ্ট হয়েছিল। ভালোই তো, আমি মরে যাব সেটা সহ্য হয় না, বিছানায় পড়ে থাকবো সেটা সহ্য হয় না, আর আমাকে ফেলে চলে যাবে তখন সহ্য হবে ঠিকই, তাই না? এটা কেমন যুক্তি দেখাচ্ছ? আমাদের তর্ক যে সারা রাতেও শেষ হবে না তুমি জানো। রাত হয়েছে অনেক, ঘুমাও এখন। না, আমার সাথে কথা বলো। আমার মাথা ব্যথা করছে, প্লিজ। ও সরি, আমার মাথায় ছিল না তুমি যে অসুস্থ। তুমি ঘুমাও। তুমি ঘুমাবে না? এখন ঘুম আসতে দেরি হয়? তুমি তো এখন আমার উপর হাত পা ফেলে সব না, কেমন যেন খালি খালি লাগে, ঘুম আসতে যায় না। সোহেলা তানবীরকে কোনো উত্তর দিল না, চোখ বন্ধ করেই রইল। মনের মধ্যে খসখস করছে সোহেলার। খারাপ লাগছে তানবীরের জন্য। মানুষটা এভাবে পরিবর্তন হয়ে যাবে কখনো ভাবেনি সোহেলা। ব্যাপারটা হজম করতে বেশ কষ্ট হচ্ছে তার। খুব বেশি দৌড়ানি ভুগছে সে। এমন একটা পরিস্থিতিতে ঝুলে আছে, ওকে ছাড়া থাকাও সম্ভব না, ওকে নিয়ে বেশি থাকাও সম্ভব না। সোহেলা টের পাচ্ছে তানবীর ওর হাত টেনে নিজের বুকে চেপে ধরে রেখেছে। ছাড়িয়ে আনতে ইচ্ছে হচ্ছে কিন্তু আনছে না। কিছু একটা ওকে আটকাচ্ছে। হতে পারে সেটা ওর ভালোবাসা, আবার কোনো এক কারণে রাখতেও মন চাইতেছে না। হতে পারে সেটা তার অভিমান। সকালে চোখ মেলে সোহেলা দেখতে পেল তানবীর ওর মাথার কাছে ফ্লোরে বসে আছে। কাঠের উপর রাখা দু হাতের উপর নিজের ঠোঁটটিতে রেখে তাকিয়ে আছে তার দিকে। এখানে এভাবে বসে আছো কেন? তোমাকে কাছ থেকে দেখার জন্য। খাটে বসেও তো দেখতে পারো। তুমি তো এদিকে মুখ ঘুরিয়ে রেখেছো, ওপাশ থেকে দেখবো কিভাবে? এ পাশে তো তুমি একদম কর্নারে শুয়ে আছো, বসার জায়গা নেই, তাই এখানে এসে বসেছি। ও, তুমি ঘুম থেকে উঠেছো কেন? ঘুম ভেঙে গেছে তাই। আবার ঘুমাও। কেন? তোমাকে দেখবো। জেগে থাকলে কি দেখা যায় না? যাই, কিন্তু এখন আমার ইচ্ছে হচ্ছে তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখতে। গতকাল থেকে শুয়ে থাকতে থাকতে আমি বিরক্ত, আমি আর শুয়ে থাকতে চাই না। ব্যাকইয়ার্ড থেকে ঘুরে আসবা? গেলে ভালো লাগতো। ফ্রেশ হয়ে নাও আগে তাহলে। হুম, একা যেতে পারবে তো? পারবো। শিওর? সোহেলা ওয়াশরুমে চলে গেল। তানবীর নয়নকে ডেকে বলল কফি বানাতে ওদের দুজনের জন্য। 10 মিনিট পর বেরিয়ে আসলো সোহেলা। ওকে নিয়ে বাড়ির পিছনের দিকটাতে দোলনায় বসেছে তানবীর। সোহেলা গরম কফির কাপে চুমুক দিচ্ছে। তোমার চুমুক দেওয়ার ঢংটা খুব সুন্দর। চুমুক তো চুমুক, কি এখানে ঢঙের কি দেখলে তুমি? অবশ্যই আছে। এই যে তুমি কফি মগের ঠিক মাঝ বরাবর ফু দিচ্ছ, কফিটা মাঝখান থেকে সামান্য স্রোতের মতো চারদিকে ছড়াচ্ছে, ধোঁয়াটা তোমার মুখে এসে লাগছে। তুই ঠোঁটগুলো করে একটু চুমুক দিচ্ছ, সব মিলিয়ে ব্যাপারটা সুন্দর। চুমুক তো সবার এভাবেই দেয়। না, তোমারটা একদম ইউনিক, ভালো লাগছে দেখতে। কথা না বলে আবার চুমুক দাও, আমি দেখব। তানভীর, তুমি এত কথা জানো? কথা জানি মানে? তুমি যে ধরনের কথা বলো সেসব শুনলে তোমার প্রেমে যে কোনো মেয়ে পড়ে যাবে। তোমাকে দেখে কখনোই আমার মনে হয়নি তুমি এত কথা জানো। তাহলে কি ধরে নিব তোমার অভিমান শেষ? তোমার উপর আমার কোনো অভিমান নেই। কথাটা শোনা মাত্রই সোহেলার কাঁধে চেপে ধরে ঘাড়ে চুমু দিচ্ছে তানবীর। সোহেলা ধাক্কা দিয়ে তানবীরকে সরিয়ে দিল। অভিমান নেই তাই না? তাহলে এটা কি ছিল? অভিমান না, যেটা এখন হচ্ছে সেটা হলো আগের অনুভূতিটা মরে গেছে। ভালোবাসাও কি মরে গেছে? কি মনে হয় তোমার? তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি উত্তর দাও। আমাকে কেন পাল্টা জিজ্ঞেস করছো? না, ভালোবাসা মরেনি। আই লাভ ইউ বলো। এখন আর ওই কথা বলতে ইচ্ছে হয় না। আমাকে ঘিরে ইচ্ছেগুলো কি মরে গেছে? মাটি চাপা দিয়ে দিয়েছি। যদি আমি মাটি করে বের করতে চাই? সেটা তোমার ইচ্ছা, তবে কোনো ফায়দা হবে বলে মনে হয় না। নিজের লস তো নিজেই করেছি, এখন আর লাভ লোকসান নিয়ে ভাবি না। চলো ঘরে যাই।
এইভাবে আর কতদিন পালিয়ে বেড়াবে সুহাইলা? কোথায় পালালাম? তোমার পাশেই তো বসে আছি। যে কথাগুলো বলছি সেগুলো থেকে পালাতে চাচ্ছ? পালাতে চাচ্ছি বললে ভুল হবে, আমি কৌশলে কথাটা এড়াতে চাচ্ছি। যদি এখান থেকে ছুটে দৌড় দিতাম তাহলে সেটা হতো পালানো। একই তো কথা হলো। এখন বলো, এড়াতে চাচ্ছ কেন? এমনি ভালো লাগে না তাই। আমাকে না তুমি ভালোবাসো, তাহলে আমার কথা কেন ভালো লাগবে না? ভালোবাসার মানুষের সবকিছুই ভালো লাগতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। আমার তো তোমার সবকিছুই ভালো লাগে। মানুষের মনটা বড্ড অনিশ্চিত, আকাশের মতো ক্ষণে ক্ষণে রং বদলায়, তাই না? কথাটা মনে হচ্ছে আমাকে বললে। তুমি যেটা মনে করো সেটাই। কথাটা বলেই দোলনা সেরে উঠে দাঁড়ালো সোহেলা। ও বাসার ভিতরে চলে যাচ্ছে, ওর পিছন পিছন তানভীরও যাচ্ছে। রান্নাঘরে গিয়েছে সোহেলা। গতকাল থেকে এই পর্যন্ত রান্নাঘরে পা দেয়নি সে। নয়ন একাই সমস্ত কাজ সামাল দিচ্ছে। আজ শুক্রবার, তাই গতকাল সারা রাত ধরে সাবা ফোনে কথা বলছে ইমরানের সাথে। ভোরের দিকে ঘুমিয়েছে ও। সোহেলা একবার সাবার ঘরে গিয়ে ওকে মেরেছিল। মেয়েটা কাঁথা পেঁচিয়ে ঘুমাচ্ছে। সোহেলাকে দেখেই নয়ন চেঁচামেচি শুরু করে দিল। ভাবি, আপনি আইসেন কেন? যান বাইর হন এখান থেকে। এইখানে কোনো কান নাই আপনার। পিছন থেকে তানভীর এসেও চেঁচামেচি শুরু করে দিল। তুমি এখানে কেন? চুলা গোতাতে ইচ্ছে হচ্ছে বেশি? আমি তো জাস্ট এমনিতেই। কেন এসেছো জানার দরকার নেই। তুমি এখান থেকে বের হও। ওকে যাচ্ছি, তবু প্লিজ চেঁচামেচি বন্ধ করো, মাথা ধরে যাচ্ছে আমার। সোহেলা চলে যাচ্ছে উপরে। দুপুরে কি রান্না করবে সেটা নয়নকে বলে এসেছে তানভীর। সোহেলার কিছুক্ষণ পর তানভীর রুমে এলো। মাথার ব্যথাটা কমেছে? একটু কম। তাহলে চলো আজকে রাতে বাইরে ডিনার করি। সাথে সাবা, ইমরান, সাদি আর রিদিতাও যাবে। তুমি আমাদের সাথে ডিনার যাবে? যাবো। এখানে এত অবাক হওয়ার কি আছে? তুমি তো কখনো আমাকে নিয়ে বাইরে ডিনার করতে যাও না। আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও তো তেমন করে মিশো না। আগের কথা বাদ দাও সোহাইলা। আমি তোমাকে এখন আগলে রাখতে চাচ্ছি, তোমাকে জানতে চাচ্ছি। আমার তো নিজের ফ্যামিলি নেই, তোমার ফ্যামিলি এখন আমার ফ্যামিলি। ওদের সাথে মিশবো না তো কার সাথে মিশবো? একের পর এক ধাক্কা দেওয়া বন্ধ করো তানভীর, হজম করতে কষ্ট হচ্ছে আমার। ঘড়িতে 11:30 বাজে। পাশাপাশি শুয়ে আছে তানভীর, সোহেলা। সোহেলা ফেসবুক চালাচ্ছে আর তানভীর কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। সোহেলার ভাই বোনদের খুব কাছ থেকে দেখেছে আজ, সাথে ইমরানকেও। কত মিল ওদের মাঝে। ওদের দেখে মনে হচ্ছে তানভীর সেখানে থেকেও নেই। ওদের মতো তানভীর না, ওরা সবাই কতটা গল্প আর হাসি হাসিতে মেতেছিল। আর সে নিজে ওদের মতো করে মিশতে চাচ্ছিল খুব, কিন্তু পারেনি। নিজের মধ্যে জড়তা কাজ করছিল। ও কখনো সেভাবে কারোর সাথে মেশেনি। এত বড় ফ্যামিলি তানভীরের ছিল না। বাবা মা আর সে, মাত্র 3 জনের ঘর। একটা সময় অনেক বন্ধু ছিল, অনেক হই হুল্লোড় করতো। এরপর একদিন মা চলে গেল। ধীরে ধীরে বন্ধুদের কাছ থেকেও সে নিজেকে গুটিয়ে দিল। 4-5টা বন্ধু বাদে বাকি সবাই ওর খারাপ সময়ে ওকে নিয়ে রং তামাশা করেছে। এমন বন্ধুদের কি করবে ও, যারা ওর এতটা দুঃসময় খোঁচা মেরে কথা বলতে এতটুকু ছাড় দেয়নি। যাদের সাথে সম্পর্ক ছিল এদের সাথে এরপর কখনো সেভাবে মেতে ওঠেনি তানভীর। এজন্যই হয়তো বা আজ জড়তা কাজ করছিল ওর মাঝে। চোখ বন্ধ রেখেই সোহেলাকে তানভীর বলল, তোমাদের ভাই বোনদের মধ্যে খুব মিল, তাই না? ইমরানের সাথেও কত ভালো সম্পর্ক তোমাদের। ছেলেটা তোমাদের মতোই, খুব ভালো মানুষও, প্যাচগোস ছাড়া। তোমরা একসাথে থাকলে খুব মজা করো, তাই না? তানভীর খেয়াল করলো সোহেলা কখন থেকে হুম হুম করছে, কথাই মনোযোগ নেই ওর। কি করছি ও? চোখ মেলে দেখে সোহেলা ফোন গোতাচ্ছে আর মিট মিট করে হাসছে। খানিকটা চড়ে গেল তানভীর। সোহেলা ওকে ইম্পর্টেন্ট দিচ্ছে না, তার হাত থেকে ফোনটা ছো মেরে নিয়ে নিল তানভীর। সোহেলা বেশ অবাক হয়েছে তানভীরের এমন কাণ্ডে। তানভীর ভ্রুকুচকে তাকিয়ে আছে সোহেলার দিকে। এমন ভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে খেয়ে ফেলবো আমাকে। সমস্যা কি? তোমার সমস্যাটা কি সেটা বলো। আমার আবার কি সমস্যা হবে? তোমার হাতে ফোন দিয়েছি, তার মানে এই না যে তুমি আমাকে ফেলে ফোন নিয়ে পড়ে থাকবে। আমাকে এভাবে ইগনোর করার মানে কি? ইগনোর কোথায় করলাম? আমি তোমাকে এটা সেটা জিজ্ঞেস করছি আর তুমি হুম হুম বলছো। ফোন গোতাচ্ছ কেন? আমার দিকে তাকিয়ে কথা বলা যায় না? তুমিও তো চোখ বন্ধ করে কথা জিজ্ঞেস করছিলে। একদম মুখে মুখে তর্ক করবে না আমার সাথে। তর্ক আমার পছন্দ না। তর্ক করলাম কোথায়? ইস ন্যাকা, তর্ক করলাম কোথায়? তর্ক করছো না তো কি করছো? ঠিক আছে, করলাম না। কথাটা বলেই সোহেলা অন্য পাশে ফিরে চোখ বন্ধ করে শুয়ে পড়ল।
তানভীরের আরো রাগ উঠছে। প্রচন্ড রকমের ইগনোর করছে তাকে সোহেলা। সোহেলার কাঁধে টেনে এপাশ ফিরালো তানভীর। খুব দাম বেড়ে গেছে না? তানভীর পিছন পিছন ঘুরছে তাই বেশি উড়ে গেছো। ডানা একদম কেটে দিব, বুঝেছো? সোহেলায় কোনো উত্তর দিচ্ছে না, খুব শান্ত চোখে ওকে দেখছে। তার কাছে তানভীরের এমন খুঁটহাট খারাপ ব্যবহার পানি ফাতির মতো। খুব বেশি অবশ্যই ব্যবহারের সাথে সে। কথা বলো না কেন? মুখ নেই তোমার? আমার সাথে কথা বলতে মন চায় না? তামাম দুনিয়ার মানুষের সাথে তো ভালোই হাসি তামাশা করতে পারো, আমার সাথে করতে কি সমস্যা? বুড়ো হয়ে গেছি, বুড়ো লোককে কি ভালো লাগে না? সোহেলার এবার মেজাজ খারাপ হচ্ছে। উঠে বসে সেও বেশ চড়াই গলায় তানভীরকে বলতে লাগলো, কার সাথে হাসি তামাশা করেছি আমি? আর যদি করেও থাকি তাহলে সমস্যা কোথায় তোমার? তোমার সাথে তো জীবনে কম করার চেষ্টা করিনি। তোমারই হাসি তামাশা করতে মজা লাগে না। যতবারই করতে গিয়েছি ততবারই তো বলেছো আমি নির্লজ্জের মতো তোমার গায়ে পড়ে কথা বলতে আসি। এখন তুমি যে গায়ে পড়ে কথা বলতে আসছো সেটা কি? এটা কি নির্লজ্জতা নয়? আর কথায় কথায় বুড়া বুড়া কেন করো তুমি? আজ পর্যন্ত শুনেছো তোমাকে আমি এই কথা বলেছি? বরং উঠতে বসতে তুমি আমাকে বলেছো আমি পিছি। তোমার সাথে আমার যায় না। 27-28 বছরের মেয়ে তোমার জন্য পারফেক্ট ছিল। কি যেন মেয়েটার নাম? ও তোমার ক্লায়েন্টের মেয়ে, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, প্রিয়া। প্রায় ওই মেয়ের সাথে আমাকে তুলনা করতে তুমি। ওর বয়সী বউ নাকি তোমার প্রয়োজন ছিল। ওর মতো স্মার্ট রিচ ফ্যামিলির মেয়ে তোমার দরকার ছিল। তোমার স্ট্যাটাসের সাথে যায় সেই হিসাব করতে গেলে আমার বয়স স্ট্যাটাস সব নিয়ে তুমি আমাকে ছোট করেছো। আমি তো কখনো অভিযোগ করিনি, আর আমি তো কখনো বলিনি তুমি বুড়ো এটা সেটা, এগুলো তো বলিনি আমি। তাহলে বারবার এক কথা কেন বলো? কি শুনতে চাও তুমি? আমার মুখ থেকে শুনতে চাও যে তুমি বুড়ো? হ্যাঁ তুমি তো বুড়ো। তুমি একটা বুড়ো ইবলিশ। ভালো সাজার যতই নাটক করো না কেন তুমি জীবনেও ভালো হবে না। তুমি ইবলিশ ছিলা আজীবন, তাই থাকবা। আসলে কি জানো, আসিফ আমার জন্য একদম পারফেক্ট একটা ছেলে ছিল, যথেষ্ট ইয়াংও। তোমার মতো বুড়ো না। আমার পাশে ওর মতো ছেলেকেই বানায়, তোমার মতো বুড়োকে না। তোমাকে ডিভোর্স দিয়ে আমি ওকেই বিয়ে করব। কথাটা বলেই সোহেলা পা বাড়িয়েছে অন্য রুমে যাবার জন্য। তানভীরের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। বিছানা ছেড়ে নেমে এসে সোহেলা পথ আগলে ওর গলা চেপে ধরলো তানভীর। কি বললি তুই? আবার বল। সে এতটা জোরে চেপে ধরেছে যে কথা গলা থেকে বেরোনো থাক দূরের কথা, নিঃশ্বাসটাই সোহেলা ঠিক মতো নিতে পারছে না। শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গেছে এমন মনে হচ্ছে। শত চেষ্টাও নিজেকে ছাড়াতে পারছে না সোহেলা। চোখের সামনে অন্ধকার হয়ে আসছে। কিরে, এখন মুখ থেকে কথা আসে না? আসিফের কাছে যাবি? খুব শখ হচ্ছে যাওয়ার, তাই না? তুই তো ছোট লোকের বাচ্চা। তুই ওই তনুর মতো একটা ছোট লোকের বাচ্চা। তোর মতো ছোট লোক এই ঘরে থাকার কোনো দরকার নেই। তুই থাকা মানে ঘর নোংরা হওয়া। এক্ষুনি ঘর থেকে বের হ তুই। কথাটা বলেই সোহেলাকে সজোরে ধাক্কা মারল তানভীর। ড্রেসিং টেবিলের কর্নারে কপাল দিয়ে ঠেকল। গতকাল অ্যাক্সিডেন্ট যে জায়গাটাই ব্যথা পেয়েছিল ঠিক সেখানেই ব্যথা পেয়েছে সে। কপাল ফেটে রক্ত বের হচ্ছে। মাথাটা প্রচন্ড রকমে ঘুরিয়ে উঠল তার। চোখের সামনে ধীরে ধীরে সমস্ত কিছু অস্পষ্ট হয়ে উঠছে ওর। চোখ জোড়া বন্ধ হয়ে আসছে। তানভীরের সামনে মাটিতে লুটিয়ে পড়ল সে। 5 সেকেন্ড সময় লাগলো তানভীরের ঘটনা কি ঘটেছে সেটা বুঝতে। সোহেলার কপাল থেকে রক্ত ঝরতে দেখে তানভীরের এতক্ষণে হুঁশ হলো মেয়েরা অসুস্থ ছিল। গতকালই কপালে 3টা সেলাই পড়েছে। আজ এক্স্যাক্টলি সেখানে আবার ব্যথা দিয়েছে সে। কি করলো বেটা? ও তো এমনিতেই অসুস্থ ছিল, এখন যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে। মাথা হ্যাং হয়ে যাচ্ছে তানভীরের। গুটি গুটি পায়ে সোহেলার পাশে ফ্লোরে যেয়ে বসলো সে। সোহেলার গালে আলতো করে ধাক্কা দিচ্ছে তানভীর। এই তাকাও। কি বলছি? তাকাচ্ছ না কেন? সুহা, এই সুহা, চোখ মেলে তাকাও। দেখো আমি কিন্তু ভয় পাচ্ছি, প্লিজ তাকাও আমার দিকে। সোহেলাকে নড়াচড়া করতে না দেখে তানভীরের মনে হচ্ছে তার বউ বোধ হয় মরে গেছে। পুরো শরীর অসাড় হয়ে যাচ্ছে ওর। কি করবে না করবে খুঁজে পাচ্ছে না। কাঠির উপর থেকে ফোনটা কোনো মতে হাতে নিয়ে ফাহিমকে ফোন করলো তানভীর। 2বার রিং হওয়ার পর রিসিভ করলো ফাহিম। কিরে, এত রাতে ফোন করেছিস কেন? কোনো সমস্যা? সুহাইলা, কি হয়েছে ওর? অসুস্থ হয়ে গেছে আবার? আমি বোধহয় ওকে মেরে ফেলেছি। কি বলছিস পাগল ছাগলের মতো? তুই আয় না প্লিজ, একটু দেখে যা না ও বেঁচে আছে কিনা। তানভীর, তুই কি ড্রিঙ্ক করেছিস? না, সুহাইলাকে বোধহয় আমি মেরে ফেলেছি। এখন কি হবে? ওকে ছাড়া কিভাবে থাকবো? এক কাজ করি, আমিও মরে যাই। তানভীর, তুই কিচ্ছু করবি না, যেখানে আসছিস সেভাবেই থাক, আমি আসছি। ফোনটা কেটেই পাগলের মতো ছুটতে ছুটতে বেরিয়ে এলো ফাহিম। বের হওয়ার সময় নিশাদ কয়েকবার জিজ্ঞেস করেছে কি হয়েছে, কোনো উত্তর দেয়নি ফাহিম। উত্তর দিয়ে সময় নষ্ট করতে চায় না সে। রাস্তা ফাঁকা ছিল তাই পৌঁছতে মাত্র 7 মিনিট লেগেছে। সমানে কলিংয়ে চেপে যাচ্ছে ফাহিম। নয়ন ঘুম ঘুম চোখ নিয়ে কিছুক্ষণ বাদে গেটটা খুলে দিল। দৌড়ে সিঁড়ি বিয়ে উপরে তানভীরের রুমে আসলো তানভীর।
এসে দেখে সোহেলাকে এক হাতে বুকে জড়িয়ে ধরে অন্য হাতে সোহেলার কপাল চেপে ধরে রেখেছে তানভীর। দু চোখ বেয়ে পানি চড়ছে ওর, একদম নিঃশব্দে। ফাহিমের চোখ কপালে উঠে গেছে এত রক্ত দেখে। কিরে, এমন হলো কিভাবে? তানভীর কোনো কথা বলছে না, এক নজরে সোহেলার দিকে তাকিয়ে আছে। তানভীরকে আলতো ধাক্কা দিয়ে ফাহিম জিজ্ঞেস করল, তানভীর, কি হয়েছে ওর? কি করেছিস তুই ওর সাথে? ওকে গলা চেপে ধরেছিলাম, এরপর ধাক্কা দিয়েছি। আচ্ছা, ও কি মরে গেছে? এই মুহূর্তে তানভীরকে অস্বাভাবিক মনে হচ্ছে ফাহিমের, কিন্তু সেসব নিয়ে ভাবার সময় নেই। অলরেডি অনেক ব্লিডিং হয়ে গেছে, ওকে হসপিটাল নিতে হবে। পকেট থেকে ফোন বের করে কল করলো ওর বন্ধু আসাদকে। হসপিটালে আসতে বলছে ওকে। সোহেলার ট্রিটমেন্ট আসাদকে নিয়ে করাবে ফাহিম। যদিও আসাদ ঘন্টাখানেক আগেই হসপিটাল থেকে বেরিয়ে গেছে, কিন্তু সে ফাহিমের কথাই আবার আসতে রাজি হয়েছে। তানভীর, সোহেলাকে এখন হসপিটাল নিতে হবে, আর না তো সত্যিই মরে যাবে। ওঠ, ওকে কোলে নে, নিচে নাম জলদি, আমি যে গাড়ি স্টার্ট দিচ্ছি। ফাহিমের কথাই খানিকটা সাহস পাচ্ছে তানভীর। সোহেলাকে কোলে তুলে নিচে নেমে এলো তানভীর। গাড়ির পিছনের সিটে সোহেলাকে নিয়ে বসেছে সে। এখনো শক্ত করে বুকে ধরে রেখেছে তানভীর। গায়ের হালকা আকাশি রঙের গেঞ্জিটা লাল রক্তে ভিজে যাচ্ছে, আর তানভীরের চোখের পানিতে সোহেলার গাল ভিজছে। আসাদের চেম্বারে দাঁড়িয়ে আছে ফাহিম। সোহেলার কপালের স্টিচটা ছিঁড়ে গেছে, সুতাগুলো কাটছে আসাদ। তানভীর পাশেই দাঁড়িয়ে আছে, ওর মুখ দেখে মনে হচ্ছে ব্যথাটাও নিজে পাচ্ছে। আসাদ, একটু আস্তে কাট স্টিচ গুলো, আমার বউ ব্যথা পাচ্ছে। ব্যথা পাবে কিভাবে? ও এখনো সেন্সলেস। সেন্সলেস হোক তাতে কি হয়েছে, ও ঠিকই ব্যথা পাচ্ছে। তুই আস্তে আস্তে কাট। এখনো তো দরদ উতলে উঠছে কেন তোর? মেয়েটা ইনজুরড ছিল, তুই কিভাবে পারলি ওকে ধাক্কা দিতে? শুধু ধাক্কা না, তানভীর ওকে গলা চেপে ধরেছিল। ও অমানুষ হয়ে গেছে ফাহিম। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? রাগ উঠে গিয়েছিল প্রচুর, কন্ট্রোল করতে পারিনি। ও যে সিক সেটা মাইন্ড থেকে একদম স্লিপ হয়ে গিয়েছিল। মাইন্ড থেকে স্লিপ হয়ে গিয়েছিল মানে কি? ওর কপালে এত বড় ব্যান্ডেজ কি তোর চোখে পড়েনি? ফাহিম, মেয়েটাকে ওর কাছে রাখা রিস্ক হয়ে যাবে। এক কাজ কর, ওকে ওর বাবার বাসায় রেখে আয়, সুস্থ হলে ফিরে আসবে। রিস্ক মানে? ও বাবার বাসায় কেন যাবে? ও গেলে আর ফিরবে না। আমিও সেটাই চাই, ও না আসলেই ঠিক হবে। কি আছে তোর কাছে? কি দিয়েছিস ওকে আজ পর্যন্ত? যা তা আচরণ করেছিস, তোর কারণে রাহাত এসব করার সুযোগ পাচ্ছে। তুই জানিস রাহাতের ঘটনা ম্যাক্সিমাম মানুষই জানে। সেদিন পার্টিতে গিয়ে আম্মু আর আমার ওয়াইফ এসব গসিপ শুনে এসেছে। তুই তোর বউয়ের সাথে কি করিস না করিস সেসব কথাও সেখানে বলা বলে হচ্ছিল। নিশাত আমাকে বলেছে দুই মহিলা নাকি ফোন করে ওর কাছে জানতে চেয়েছে ঘটনা কতটুকু সত্য। মেয়েটাকে নিয়ে রীতিমতো তামাশা চলছে, মহিলাগুলো পারেও বটে। তুই জানিস তানিশা সেদিন পার্টি থেকে এসে আমাকে বলছে তোমার বন্ধু একটা জানোয়ার। মেয়েটার উচিত ওকে ছেড়ে দিয়ে রাহাতকে বিয়ে করে ফেলা, তাহলেই তোমার বন্ধুর মুখে স্যান্ডেলের বাড়ি পড়বে। নিশাত এক্স্যাক্টলি কথাটি আমাকে বলেছে। তোদের বউরা জানোয়ার, সব কয়টা অসভ্য। আশ্চর্য, তুই ওদের বকছিস কেন? ওরা চায় না আমার সংসারটা টিকুক। কেন চায় না? আমি আমার বউকে বেশি ভালোবাসি, এটা ওদের দেখে হিংসা হয়, তাই না? কি যে ভালোবাসি সেটা নমুনা তো চোখের সামনেই আছে। দেখ, আমাকে এসব বলবি না। আই রিয়েলি লাভ হার। খারাপ ব্যবহার করলি তুই, মারলি তুই, ব্যথা পেল সুহাইলা, আর কাঁদছিস কিনা তুই? নেকে কান নব করতো, আমার মেজাজ খারাপ হচ্ছে। এই তুই একটু আস্তে ড্রেসিং কর না, ওর কষ্ট হবে তো। আর কত আস্তে করব? ও ব্যথা পাচ্ছে তো। আসাদ ফাহিম দুজনেই তানভীরের দিকে তাকিয়ে আছে। ওদের চোখে বিরক্তি আর খারাপ লাগা দুটো একসাথে প্রকাশ পাচ্ছে। এটা তোর কেমন ভালোবাসা তানভীর? ওর জন্য এত কষ্ট হয় তাহলে মেরেছিস কেন? ও বলেছে আমাকে ডিভোর্স দিয়ে আসিফকে বিয়ে করবে। এটা আবার কি? ওকে ভালোবাসে আরো 7 বছর আগে থেকে। শয়তানটা এখনো আমার বউকে ভালোবাসে। সে 7 বছর আগে থেকে? তুই কি গাধা? ওই ছেলেকে বিয়ে করা হলে তো সে তখনই করতে পারতো। তোরা তো টর্চার সহ্য করে তবু ওই ছেলের কাছে যায়নি। তখন তো সেসব মাথায় আসেনি। হুট করে কথাটা শুনে রাগ আর কন্ট্রোল করতে পারিনি। মাথাটা সে কখন থেকে হ্যাং হয়েছিল এই মেয়েকে নিয়ে। এরপরেই কথা বলে ও আরো আগুনের মধ্যে ঘি ঢেলে দিল। হ্যাং ছিল কেন? কিছু হয়েছে ওর সাথে? তুই কখনো সুহার সাথে ওর ফ্যামিলির বন্ডিং নোটিস করেছিস? হ্যাঁ করেছি, খুব ভালো বন্ডিং। প্রয়োজনের চেয়ে বেশি ভালো বন্ডিং ওদের মাঝে। কি আশ্চর্য, ভাই বোনদের মধ্যে বন্ডিং ভালো থাকবে না? থাকুক, ভালো কথা। এই জন্য আমাকে বাদ দিয়ে কেন? কি করেছে ও? আজ রাতে ডিনারে গিয়েছিলাম ওদের নিয়ে। সাবার হাজবেন্ডও ছিল ওদের সাথে। ওরা 4 জনে মিলে সে কি ফুর্তি। এক একজন হাসতে হাসতে না পেরে ফ্লোরে গড়াগড়ি খায়। কই, ওরা তো কখনো আমার সাথে এত হাসাহাসি করে না। আর সুহাও তো
এত হাসাহাসি দুষ্টামি আমার সাথে করে না কখনো। নিজেরা তো ঠিকই করে। পুরোপুরি একা মনে হচ্ছিল নিজেকে। আমাকে এভাবে দূরে সরিয়ে রাখার মানে কি? আমার কষ্ট হয় না? তোকে কি ওরা অন্য টেবিলে বসিয়েছে? না, এক টেবিলে বসেছিলাম। তাহলে দূরে সরালো কিভাবে? তুই যদি এক টেবিলে থাকা সত্ত্বেও ওদের সাথে সেভাবে না মিশতে পারিস, তাহলে সেখানে ওদের কি দোষ? ওরা কি এখন তোর জন্য নিজেরা একটু মজাও করতে পারবে না? আমি কি না করেছি? করতে পারবে না? কিন্তু আমাকে ফেলে কেন? ফের একই কথা বলছিস। ওরা কি এখন তোকে বলবে, আসেন তানবীর ভাই আমরা হাসাহাসি করি? তোর ওদের সাথে মজা করতে ইচ্ছে হচ্ছিল তো তুই নিজে থেকে করিসনি কেন? চেয়েছিলাম, কিন্তু পারিনি। কেন? জানি না। তুই ওদের সাথে মিশতে পারিসনি সেটা তোর সমস্যা, ওদের না। তাছাড়া বরাবরই ওরা জেনেছে তুই গম্ভীর প্রকৃতির। নিজেকে কখনই ওদের সামনে মেলে ধরিসনি, তাই হতে পারে তুই চুপচাপ বসেছিলি, সেটা ওরা স্বাভাবিক মনে করেছে। আর তুই যে বললি সোহেলা তোর সাথে কখনো সেভাবে মিশেনি, তোর কথার উত্তরটা এখন দেই। সোহেলা বরাবরই তোর সাথে দুষ্টামি করতে চেয়েছে, বরং তুই কি কখনো পাত্তা দিসনি। এখনই কি তোর পিছন ঘুরতেই থাকবে? কম তোর পিছনে ঘুরেনি। তুই কদিন ঘুরেছিস ওর পিছনে? 5-6 দিনে অতিষ্ঠ রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলেছিস। তুই বলতে পারবি শ্বশুর বাড়িতে গত 20 মাসে কবার পা দিয়েছিস? তোকে 100 বার দাঁত করে তোনারা নিতে পারেনি ওই বাড়িতে। সাদমান তোকে প্রতি সপ্তাহে ফোন করতো 2-3 বার। তুই কয়বার ওকে ফোন করেছিস? সাবার বিয়েতে তুই যাসনি। ইমরানের সাথে তোর প্রথম ইন্ট্রোডিউস হয়েছে তুই অ্যাক্সিডেন্ট করার পর। তুই ওই বাড়ির জামাই, ইমরান ওই বাড়ির জামাই। তোর বাসাতে কোনো দাওয়াত ছাড়িয়ে চলে এসেছে তোকে দেখার জন্য, আর তোকে এতবার দাওয়াত দেওয়ার পরে তুই যাসনি। পার্থক্যটা বুঝতে পারছিস? এখন তুই বল ওদের দোষটা কোথায়? তুই চুপচাপ দাসের, সেজন্যই হয়তো তোকে নিয়ে এত মাতামাতি করেনি। ওরা ওদের তো ছিল, তোকে তোর মতো থাকতে দিয়েছে। সামান্য একটা ব্যাপারকে তুই টেনে কত বড় বানালি। তুই জানিস ও আগের মতো করে আমার সাথে কথা বলে না। এখন সুহাইলাকে অন্য কারোর সাথে বেশি মিশতে দেখলে আমার মনে হয় ও আমার কাছ থেকে 100 হাত দূরে সরে গেছে। ভয় লাগে অনেক। দূরত্বটা তুই বাড়িয়েছিস, আর আজকে যা করেছিস এরপর দূরত্ব আরো বাড়বে। সোহেলা তো তখন শুধু আগুনে ঘি ঢেলেছে, আর তুই ঘি কেরোসিন দুটোই ঢেলেছিস। এখন তাহলে কি হবে? কি আবার হবে? চলে যাওয়ার নাম নিলে আবার পিটিয়ে বেহুশ বানিয়ে ফেলে রাখবি, তাহলেই তো হলো। তোর বউ ঘরেও থাকবে, তোর সাথে তর্কেও জড়াবে না। আচ্ছা আসাদ, কতক্ষণ হয়ে গেল? ওর জ্ঞান এখনো ফিরছে না কেন? একটু সময় লাগবে। আজকে রাতটা চাইলে তুই এখানে রাখতে পারিস, আবার বাসায় নিয়ে যেতে পারিস। নতুন করে সিস্ট করে দিয়েছি, এবার আরো 2টো সিস্ট এক্সট্রা দিতে হয়েছে। ঘা শুকাতে একটু সময় লাগবে। মেডিসিন দিয়ে দিয়েছি, নিয়ম মতো খাওয়াবি। সকালে একবার আর সন্ধ্যায় একবার। ব্যান্ডেজ খুলে ড্রেসিং করবি। 3 দিন পর নিয়ে আসিস, সেলাই কেটে দিবি। আর প্লিজ রাগটা কন্ট্রোল কর। মেয়েটাকে আর কত পিসবি? তোর অত্যাচারে এই মেয়ে একদিন মরে যাবে। এটা একটা মিস্টেক ছিল, আর কখনো হবে না। তোকে একটা কথা বলি, আমার মতে কিছুদিন তোরা সেপারেট থাক। ওকে ওর বাবার বাসায় পাঠিয়ে দে। কেন? তুই মেন্টালি মোটেই স্টেবল না, কখন কি করে ফেলবি তার ঠিক নেই। তাছাড়া সুহাইলারও তো একটা ব্রেক প্রয়োজন। অনেক সময় দূরত্ব সম্পর্ককে মজবুত করে। অলরেডি দূরত্ব চলছে, আর কত দূরে যাব? দেখ, আমার সাজেস্ট করার দরকার ছিল, করেছি। এখন তুই মানবি কি না সেটা তুই ভালো জানিস। তুই কি কাজ একটা হসপিটাল থাকবি নাকি বাসা নিয়ে যাবি? বাসায় যাব। তাহলে আমি তোকে বাসা ড্রপ করে দেই। কাল সকালে নিষেধকে পাঠিয়ে দেবো, তুই একা সব ম্যানেজ করতে পারবি না। রাতে কোনো প্রকার প্রবলেম হলে আমাকে বাসাতকে ফোন দিস। চলো। চল। তানবীরকে বাসায় পৌঁছে দিয়ে ফাহিম নিজের বাসায় চলে গেল। তানবীর সোহেলার হাত ধরে ওর পাশে বসে অপেক্ষা করছে কখন ওর জ্ঞান ফিরবে। অপেক্ষার প্রহরগুলো খুব বাজে হয়, সহজে কাটতে চায় না। তানবীরের ক্ষেত্রেও তাই হচ্ছে। খুব মেজাজ খারাপ হচ্ছে নিজের ওপর, এমনটা সে নাও করতে পারত। আসাদের কথাগুলো অযৌক্তিক ছিল না। সোহেলাকে সে এক প্রকার বেঁধে রেখেছে এখানে, এতে ওর মনে তিক্ততা বাড়ছে, কমছে না। তার উপর আজ যা ঘটেছে তা ছিল খুবই অযৌক্তিক। এটার জন্য যে তাকে যথেষ্ট ভুগতে হবে সেটা সে ভালোই আন্দাজ করতে পারছে। সোহেলা চলে যাওয়ার পরেই সে ভালোবাসার টানটা বুঝতে পেরেছিল। হতে পারে খানিকটা দৌড়ে গেলে সোহেলাও সেই পুরনো টানটা অনুভব করতে পারবে। তাছাড়া সোহেলা তো আর অন্য শহরে থাকে না, এই শহরেই থাকবে। ওর বাবার বাসা তো খুব বেশি দূরেও না। যখন খুব বেশি খারাপ লাগবে তখন ছুটে চলে যাবে ওর কাছে, কিছু সময় কাটিয়ে আসবে ওর সাথে। সিদ্ধান্ত নিয়েছে সে। সোহেলা সুস্থ হলেই ওকে পাঠিয়ে দিবে ওর বাসায়। সোহেলা আস্তে আস্তে নড়াচড়া করছে, জ্ঞান ফিরছে ওর। তানবীর খুব উদ্গ্রীব হয়ে সোহেলাকে ডাকছে। সোহেলা, শুনছো? তাকাও আমার দিকে। চোখ মেলতে খুব কষ্ট হচ্ছে, তবু একটু একটু করে চোখ মেলে তাকাচ্ছে সোহেলা।
সোহেলার গাল দু হাতে চেপে ধরল তানভীর। সোহেলার চোখ মেলে তাকিয়েছে তানভীরের দিকে, কেমন করে যেন তাকিয়ে আছে। সে কি রাগ করে তাকিয়ে আছে না অন্যভাবে তাকিয়ে আছে সেটা বুঝতে পারছে না তানভীর। সোহেলাকে কাঁদো কাঁদো গলায় তানভীর বলল, আই এম সরি। সোহেলা কোনো কথা না বলে চোখ আবার বন্ধ করে ফেলল। তানভীর সোহেলার গালে আলতো করে ধাক্কা দিয়ে বলল, তাকাও না আমার দিকে, আমি কষ্ট পাচ্ছি তো। সোহেলা এবার চোখ মেলে তাকালো। তানভীরের চোখের দিকে তাকিয়ে আছে সে। তানভীরের চোখে অনুশোচনার আগুন দেখতে পাচ্ছে সোহেলা। সে দিব্যি বুঝতে পারছে সে আগুনে তানভীরের ভিতর জ্বলে সারখার হয়ে যাচ্ছে। কিসের অনুশোচনা তানভীরের? কেন করছে সে অনুশোচনা? তাকে ধাক্কা দিয়েছে তাই? দিয়েছে তো কি হয়েছে? এতে তো তানভীরের কিছু আসে যায় না। সে তো ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। সে চাচ্ছিল সোহেলা ব্যথা পাক, এজন্যই তো ধাক্কা দিয়েছে। তাহলে এই অনুশোচনা কেন? পরক্ষণে মনে পড়ে গেল তানভীর ওকে বলেছে ঘর থেকে চলে যেতে। যাক, ভালোই হলো। এখন আর ওকে এখানে আটকে পড়ে থাকতে হবে না, তিক্তাটাও পারবে না। সম্পর্কটা এখন যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে থাকবে। চাইলে এখনই যাওয়া যেত, কিন্তু এত রাতে বাড়ি ফেরত গেলে বাপ ভাইয়ের 100টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। এর চেয়ে ভালো আজ রাত্রে এখানেই থেকে কাল সকালে চলে যাবে সে। তানভীর একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। সোহেলার সেদিকে খেয়াল নেই, সে অন্য চিন্তায় ডুবে আছে। তানভীরের ধাক্কায় হুঁশ ফিরল সোহেলার। কথা বলো না কেন আমার সাথে? খুব বেশি রেগে গেছো আমার উপর? আমার সাথে কথা বলবে না সিদ্ধান্ত নিয়েছো? দেখো তানভীর, কথা বলার মতো মুডে আমি একদম নেই। মাথা ব্যথা করছে আমার প্রচন্ড। খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ হচ্ছে, তবে তুমি যতটুকু কষ্ট আশা করেছিলে ততটুকু পাচ্ছি কিনা জানি না। তোমার কি ধারণা আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিয়েছি? তানভীর, এই ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না। একদম সহ্য হয়নি। ওই ছেলের নাম মনে হলেই আমার অশান্তি শুরু হয়ে যায়। মনে হয় ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিবে। তার উপর তুমিও আমাকে শুনিয়ে দিলে আমাকে ছেড়ে ওই ছেলেকে তুমি বিয়ে করবে। তুমি আমার সামনে ওর প্রশংসা করেছো। আমার কষ্ট হয় না এসব শুনলে? তুমি না আমার ওয়াইফ, তুমি আমার সামনে অন্য ছেলের প্রশংসা করলে কি আমার সহ্য হয়? সোহেলা চুপচাপ তানভীরের কথা শুনছে। ইচ্ছে হচ্ছে ওর প্রতিটা কথার উত্তর শুনিয়ে দিতে, কিন্তু তর্কে যাওয়ার মতো ইচ্ছা এবং শক্তি কোনোটাই সোহেলার এই মুহূর্তে নেই। কোনো মতে কাল সকালে এখান থেকে বের হতে পারলেই হলো। আবার চুপ করে আছো? কিছু বলো না কেন? কথা বলো প্লিজ। কি বলবো? আমাকে মাফ করেছো? হ্যাঁ করেছি। সত্যি বলছো তো? তোমার মুখ দেখে মনে হচ্ছে না। তোমার মনে না হলে তো আমার কিছুই করার নেই। তোমার কথা শুনে বুঝতে পারছি তুমি আমাকে মাফ করনি। সরি সোহেলা, মাফ করে দাও প্লিজ। আমি মাফ করি আর না করি এতে তোমার কি আসে যায়? কি বলো? তুমি আমার সাথে রাগ করে থাকলে আমার কষ্ট হবে না? আমি তোমার সাথে কথা বলতে চাইবো আর তুমি ঠিক করে উত্তর দেবে না, তুমি আমাকে ইগনোর করবে। প্লিজ মাফ করে দাও। আমি তো কাল সকালে চলেই যাচ্ছি, তোমার ঘরে আর থাকবো না। আমার ইগনোরেন্স তোমাকে আর দেখতেও হবে না। কোথায় যাবে তুমি? আমার বাসায়। তোমার বাসা মানে ফ্ল্যাট ভাড়া করেছো নাকি? ফ্ল্যাট কেন ভাড়া করবো? আমার বাবার ঘর আছে, সেখানে যাব আমি। সেটা বলো যে তোমার বাবার বাসায় যাবে। ওটা কি তুমি নিজের বাসা বলছো কেন? আমার বাবার বাসা মানে তো আমারই বাসা। না, তোমার বিয়ে হয়ে গেছে, এখন এটা তোমার বাসা, ওইটা না। এটা কোনো কালেই আমার বাসা ছিল না। যদি এটা আমার হতো তাহলে যথেষ্ট মূল্য আমাকে দেওয়া হতো, যেমনটা আমার বাবার ঘরে আমাকে দেওয়া হয়। তাছাড়া তুমি নিজের মুখে কিছুক্ষণ আগে বলেছো আমাকে এই ঘর থেকে চলে যেতে, তাহলে এখন আবার এসব কেন বলছো তুমি? এক মুখে কত কথা বলো তুমি, গিরগিটির মতো ক্ষণে ক্ষণে রং বদলাও তুমি। সেটা তো রাগ করে বলেছি। তুমি না আমাকে ভালোবাসো? আমার মনের কথা এখনো পড়তে শিখোনি? আমার মুখের কথাটাকে প্রাধান্য দিচ্ছ, আমার রাগটাকে বড় করে দেখছো, আমার ভালোবাসা দেখতে পাচ্ছ না? আজকাল তানভীরের মতিগতি বুঝতে সোহেলের খুব ঝামেলা হচ্ছে। এক এক সময় এক এক রূপ দেখাচ্ছে সে। এখনই ভালো, এখনই খারাপ। একটা মানুষের মতিগতি এত দ্রুত কিভাবে পরিবর্তন হতে পারে মাথায় ঢুকছে না সোহেলের। আমার কথা কি শুনতে পাচ্ছ? কোন ধ্যানে পড়ে আছো বলো তো? কিছু না। বিশ্বাস করো, আমার মাথা থেকে কথাটা একদম স্লিপ হয়ে গিয়েছিল। তুমি অসুস্থ। এক কথা আর কতবার বলবে তুমি? তুমি যাতে বিশ্বাস করো সেজন্য বারবার বলছি। বারবার এক কথা বলে যে আমি বিশ্বাস করব, সেটা তোমাকে কে বললো? তাহলে কি করব আমি? কি করলে তোমার বিশ্বাস হবে? কিচ্ছু করতে হবে না। আমাকে প্লিজ আমার বাসায় ফিরে যেতে দাও। এভাবে হচ্ছে না। দিন যাবে আর ব্যাপারগুলো এলোমেলো হয়ে থাকবে। সবার ভাগ্যে তো আর সব থাকে না তানভীর। আমাদের একসাথে থাকাটাও ভাগ্যে নেই। আর সত্যি কথা বলতে এতদিন যে তানভীরকে আমি চিনতাম সে রীতিমতো হাওয়ায় মিলিয়ে গিয়েছে। এই তানভীরকে বুঝতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। এমনকি
তোমার ভালোবাসাটাও সেভাবে আমি অনুভব করতে পারছি না। কেন পারছি না আমি তা জানি না। এক সময় মনে হয় ভালোবাসো, আবার অন্য সময় মনে হয় বাসো না। খুব বেশি দোটানায় ভুগছি আমি তোমাকে নিয়ে। তোমাকে বাবার বাড়ি যেতে দিব, কিন্তু তোমার কিছু কন্ডিশনস আছে। কি? পার্মানেন্টলি বাবার বাড়ি যাওয়ার বা আমাকে ডিভোর্স দেওয়ার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। তুমি সুস্থ হওয়ার পর তোমাকে আমি দিয়ে আসবো। সাদিক বিয়ে শেষ হওয়ার ঠিক 3 দিন পরই বাসায় ব্যাক করবো আমার সাথে। তানভীর, কথা বোঝার চেষ্টা করো। কি বুঝবো? আমাদের ডিভোর্স হওয়াটাই ভালো হবে। এমন কেন মনে হচ্ছে? সম্পর্ক নষ্ট হবে কি হবে না সেটা পরেরটা পরেই বোঝা যাবে। তুমি ভেবো না সম্পর্কটা নিয়ে মাথা ব্যথা তোমার একার, তোমার চেয়ে দ্বিগুণ মাথা ব্যথা আমার। কিভাবে এটা টিকিয়ে রাখবো? ডিভোর্সের ভূত মাথা থেকে নামাও, আর নয়তো চতুর্দিকে আগুন জ্বলবে, সেটা জ্বালাবো আমি। তোমার কি ধারণা ডিভোর্স দিতে চাইলে আমি দিয়ে দিব? এত সহজ? তুমি কোনো লয়ার হায়ার করবে গিয়ে করো, আমি এটার অন্ত দেখতে চাই। তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, আশা করি কোনো অহেতুক ঝামেলায় তুমি আমার সাথে জড়াবে না। এবার আসি বাকি কথায়। যখন আমার সাথে বাহিরে ঘুরতে যেতে বলবো ঠিক তখনই বের হতে হবে। কোনো ধরনের এক্সকিউজ আমি শুনবো না। রাত 1টা বাজুক 3টা বাজুক, আমার কথা বলতে ইচ্ছা হলেই ফোন করব। ফোন তোমাকে রিসিভ করতে হবে। রাত বিরাতে তোমাকে দেখতে ইচ্ছা হলে তোমার বাসায় যাব। এটা নিয়ে আমাকে কোনো বাধা দেওয়া যাবে না। তোমার রান্না খাওয়ার বাজে অভ্যাস হয়ে গেছে। নয়নের রান্না এখন খেতে একদমই মজা লাগে না। প্রতিদিন দুপুরে ড্রাইভারকে পাঠাবো, ওর কাছে রান্না করে খাবার পাঠিয়ে দিবে। আর যেদিন ইচ্ছে হবে একসাথে লাঞ্চ করার, সেদিন তোমাকে ফোন করে জানাবো। সোজা আমার অফিসে চলে আসবে। শর্তে রাজি আছো? কিছুক্ষণ চুপ থেকে চিন্তা করলো সোহেলা। এখন যদি এসব শর্তে রাজি না হয় তাহলে ওকে আর বাবার বাড়ি যেতে দিবে না। তাই সে রাজি হয়ে গেল। আমি রাজি। শিওর তো? হ্যাঁ। যাওয়ার পর শর্ত ভাঙবা না তো? না। কথাটা যেন মনে থাকে। যদি কন্ডিশনস ব্রেক করো তাহলে ঘাট ধরে বাসায় নিয়ে আসবো। সাদির বিয়েতে যাওয়াও বন্ধ। ঠিক আছে। দূরে থাকতে যাচ্ছ, থাকতে দিচ্ছি। সেখান থেকে ফিরে আসার পর আমি সবকিছু ঠিকঠাক দেখতে চাই। আমি আমার আগের সোহাইলাকে ফেরত পেতে চাই। তোমাকে, তোমার পাগলামিগুলোকে খুব মিস করি। আগে তো কথা বলতে বলতে আমার কান ব্যথা বানিয়ে ছাড়তে, আর এখন আমি কোনো কথা বললে ঠিক করে সেটার উত্তরটা পর্যন্ত দাও না। তোমার কাছ থেকে শিখেছি তানভীর, কিভাবে একটা মানুষকে ইগনোর করতে হয়, কিভাবে একটা মানুষের কথার উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকা যায়। এগুলো কি বাদ দেওয়া যায় না? চাইলেই সব স্মৃতি ভুলে যাওয়া যায় না। কিছু স্মৃতি থাকে এমন ভাবে মনে আঘাত দেয় যে ক্ষত শুকিয়ে গেলেও দাগ ঠিকই থেকে যায়। সোহেলার উত্তর শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল তানভীর। সত্যিই অবহেলাটা একটু বেশি হয়ে গিয়েছিল। ভুলটা অনেক বড় ছিল। শুরুতেই মনের দরজাটা খুলে একটা বার দেখলেই হয়তো সম্পর্কটা এভাবে একটু একটু করে ডুবতে থাকতো না। মনে হচ্ছে সম্পর্কটা চোরাবালির ফাঁদে আটকা পড়েছে। তানভীর সম্পর্কটাকে ডুবে যাওয়া থেকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর একটা প্রয়োজন তার, সোহেলার হাত। সে কি তার হাত বাড়াবে সম্পর্কটা বাঁচানোর জন্য? 3 দিন পর সোহেলা কিছুক্ষণ আগেই হসপিটাল থেকে ফিরে এসেছে। কপালে সেলাইগুলো কেটে দেওয়া হয়েছে। তানভীরও ছিল সাথে। ঘরে ফিরেই মহানন্দে লাগেজ গোছাচ্ছে সোহেলা। তানভীর খাটের উপর বসে বসে দেখছে সোহেলা কতটা উৎসাহ নিয়ে লাগেজ গোছাচ্ছে। খুব আনন্দ হচ্ছে তাই না? আমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে না? হবে হয়তো। যেভাবে লাগেজ গুছাচ্ছ তা দেখে তো মনে হচ্ছে আমার কথা তোমার একটু মনে পড়বে না। তেমন কিছুই না। সবে তো আজ স্টিচগুলো কাটিয়ে আনলাম। আজ এখানে থেকে যাও, কাল না হয় বাসা বোঝেও। কেন? আজ গেলে কি সমস্যা? তোমাকে যেতে দিতে ইচ্ছে হচ্ছে না। প্লিজ আজ রাতটা থেকে যাও। আমি তো বাসায় বলে দিয়েছি আজকে তুমি ওই বাসায় ডিনার করবে। আম্মা তোমার জন্য রান্না করছে। করুক, বক্সে ভরে ডিপে রেখে দিতে বলো, আর নয়তো ওনাদের খেয়ে ফেলতে বলো। আম্মা কখনোই তোমাকে বাসি খাবার খাওয়াবে না। তাহলে চলো ডিনার সেরে আবার আমার সাথে চলে আসবা। এটা কি ধরনের কথা বললে তুমি? তানভীর পেছন থেকে সোহেলাকে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলছে, প্লিজ আজকে আমার সাথে থেকে যাও, প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি আমাকে বলে দিচ্ছি আমরা কালকে যাব। কিন্তু কালকে কখন যাব? সন্ধ্যার পর আমি অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে যাব। কালকে আবার টালবাহানা শুরু করবে না তো? একদম না। সোহেলা নিজেকে তানভীরের বাহুডোর থেকে ছাড়িয়ে নিয়ে বিছানার উপর রাখা ফোনটা হাতে নিল। কথা বলতে বলতে ছাদের ওপাশটায় চলে গেল। কিছুক্ষণ পর ফোনটা কেটে দিয়ে সোহেলার ঘাড় ঘোরাতেই দেখলো তানভীর একদম ওর 2 কদম সামনে দাঁড়ালো। সোহেলার দিকে এগিয়ে আসছে তানভীর। পিছনের দিকে পা বাড়াচ্ছে সোহেলা। একটা পর্যায়ে রিলিংয়ে পিঠ ঠেকে গেল ওর।
তানভীর ওর দিকে সামান্য ঝুঁকে সোহেলার দুপাশে রেলিং এর উপর হাত রাখলো। তানভীরের বেড়াজালে সে এখন বন্দী। দুজনের দিকে তাকিয়ে আছে। আমি চাই আজ তুমি শুধুমাত্র আমার হও। ফোনের সুইচ অফ করে দাও। সবার সাথে কথা বলা বন্ধ। সাবা, সাদি, নিশাদ, নয়ন কারোর সাথে কথা বলতে পারবে না। শুধুমাত্র আমার সাথে কথা বলবে তুমি। আমার ক্ষুধা লেগেছে, খেয়ে আসি। কিসের মধ্যে কি সোহেলা? আমি ভালো করে জানি তোমার ক্ষুধা লাগেনি। এই সময় তুমি কখনো খাও না। তুমি পাশ কাটানোর জন্য এমন মিথ্যা কথা বলছো। সিরিয়াসলি আমার ক্ষুধা লেগেছে। চলো নিচে চলো, দেখি তুমি কত খেতে পারো। সোহেলাকে অনেকটা টানতে টানতে নিচে নামাচ্ছে তানভীর। সিঁড়ি দিয়ে নামতে নামতে জোরে চেঁচিয়ে নয়নকে ডাকছে সে। নয়ন, এই নয়ন, টেবিলে খাবার দাও। নয়ন ড্রয়িং রুমে বসে মেয়েকে নিয়ে টিভি দেখছিল। তানভীরের গলার আওয়াজ শুনেই বুঝতে পারলো সে ক্ষেপে আছে। সোফা ছেড়ে দৌড়ে কিচেনে গেল সে। এক এক করে টেবিলের খাবার সাজাচ্ছে। সোহেলার পাশের চেয়ারে তানভীর বসে আছে। সমস্ত খাবার সাজানো শেষে সোহেলার প্লেটে খাবার তুলে দিচ্ছে তানভীর। খাবার সামনে চুপচাপ বসে আছে সোহেলা। খাচ্ছে না, খাবে কিভাবে? তার পেটে তো ক্ষুধাই নেই। কি হলো, খাচ্ছ না কেন? খাইয়ে দিব? না না, আমি খাচ্ছি। নাও, শুরু করো। একটু একটু করে ভাত মাখিয়ে লোকমা মুখে নিচ্ছে সোহেলা। তানভীর ধমক দিয়ে মুরগির মতো একটা দুটা করে খাবার মুখে নিচ্ছ কেন? বেশি করে খেতে পারছো না? বেশি করে তো খাচ্ছি। তানভীর আর কথা বাড়ালো না। তাকিয়ে তাকিয়ে সোহেলার খাওয়া দেখছে। 5-6 লোকমা খাওয়ার পর হাঁপিয়ে উঠেছে সোহেলা। গলা দিয়ে আর খাবার নামছে না। প্লেটে ভাতের উপরে আঙুল নাড়াচ্ছে। কি ম্যাডাম, গলা দিয়ে আর ঢুকছে না বুঝি? আমার পেট ভরে গেছে। তোমার পেট ভরাই ছিল, নতুন করে আবার কি ভরবে? যাও, এভাবে চোরের মতো বসে না থেকে হাত ধুয়ে আসো। সোহেলা টেবিল ছেড়ে উঠে গেল হাত ধুতে। হাত ধুয়ে এসেই ড্রয়িং রুমে টিভির সামনে বসে পড়লো। এখানে বসে গেলে কেন? উপরে চলো। আমি মুভি দেখবো। বেডরুমে টিভি আছে, সেখানে দেখবে, চলো। সোহেলার হাত ধরে আবার টানতে টানতে উপরে নিয়ে গেল তানভীর। তানভীরের টানাটানিতে নিজেকে অনেকটা গরু মনে হচ্ছে সোহেলার। রুমে এসেই সোহেলার হাতে রিমোটটা ধরিয়ে দিল তানভীর। কোন চ্যানেলে মুভি হচ্ছে সেটা বের করো, আমি গেটটা লাগিয়ে লাইট অফ করে আসছি। সোহেলা টিভি অন করে বসে আছে। আসলে কোনো চ্যানেলের মুভি হচ্ছে না, এটাও ছিল তার অজুহাত। রিমোট হাতে বসে আছে সে। তানভীর লাইটের সুইচ অফ করে সোহেলার পাশে এসে হেলান দিয়ে বসলো। কি ব্যাপার, খবর দেখছো যে? কোথায় মুভি হচ্ছে বের করো। সোহেলা একের পর এক চ্যানেল পাল্টে যাচ্ছে। তানভীর ভালোই বুঝতে পারছে এটাও তার মিথ্যা কথা। ওর হাত থেকে রিমোটটা নিয়ে টিভি অফ করে দিল। মুখোমুখি এসে বসলো তানভীর। সোহেলার কানের পাশে চুল গজে দিতে দিতে বলল, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।